আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকে আমাদের স্কলারশিপ প্রজেক্টের 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম কে মুন্না। তো আজকে আমরা কিন্তু সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ একটি সেশনে আমরা উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যে বিষয়টা বর্তমান বিশ্বে মানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে যে জিনিসটা। আপনারা জানেন যে বর্তমান সময়ে পৃথিবীর যে সবচেয়ে বড় ধনী জেফ বেজোস, তার বিজনেস তার যে বিজনেস সেটাও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজনের মাধ্যমে। তো আজকে আমরা কিন্তু সেই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করবো যে কিভাবে আমরা অ্যাফিলিয়েটটা করতে পারি, কিভাবে আমরা ঘরে বসে থেকে এখান থেকে বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে একটা ইনকাম করতে পারি, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে করতে হয়, কোথায় করব, এগুলো নিয়ে আমরা একটু খোলামেলা আজকে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের এই সেশন থেকে আমরা যারা এই ক্লাসটা করবো, আজকে এই সেশনে আজকে এই সেশনটাতে আমরা ইনশাল্লাহ একটা কেরিয়ার নিয়ে আলোচনা হবে আর কি ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি সকলের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সকলের দৃষ্টি আকর্ষণ করছি ইনশাল্লাহ। তো আসেন আমরা আহ, সামনের দিকে আগাই। যে শুরুতেই যেটা বলবো যে মার্কেটিং কি, আমরা যেহেতু আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করবো, তো সেই ক্ষেত্রে একদম বেসিক থেকে আমরা শুরু করতে চাই যে আসলে মার্কেটিং কি। মার্কেটিং বলতে আমরা কি বুঝি এখানে? আমরা বেশিরভাগ মানুষ মার্কেটিং নিয়ে একটি ভুল ধারণা রাখি, সেটা হচ্ছে মার্কেটিং মানে হচ্ছে প্রচার এবং প্রসার। যত বেশি মানুষের কাছে যত বেশি পণ্য প্রচার করা যায় সেটাই হচ্ছে মার্কেটিং। মূলত মার্কেটিং কিন্তু তা নয়। যে আমরা অনেক সময় মনে করি যে মার্কেটিং মানে হচ্ছে কি মার্কেট প্রচার করতে হবে। যে অনেক সময় আমরা এভাবে চিন্তা করি যে মার্কেটিং মানে হয় হচ্ছে ওই যে কিছু আহ, এলাকার যে দোকানপাট থাকে, ওখানে কিছু লোক এসে পণ্য দিয়ে যায়, কিছু অর্ডার নেওয়া যায়, পরের দিন সে পণ্য দেওয়া যায়, এটাই মনে হয় মার্কেটিং। তো আমরা অনেক সময় এই জিনিসটা একটু ভুল মনে করি, যে মনে করি যে এটা যত বেশি প্রচার করবো তত বেশি মার্কেটিং হবে, এটাই যত বেশি প্রচার ততই বেশি প্রসার, এরকম একটা কথা আছে। এবং আমরা মনে করি এটাই মার্কেটিং। আরেকটি বিষয় মনে করি যে এলাকার মধ্যে যে দোকানপাটে যারা এসে পণ্য দিয়ে যায়, এটাই মনে হয় মার্কেটিং। যার ফলে আমরা কিন্তু এই মার্কেটিং পেশাটাতে অনেক সময় আসতে চাই না। কিন্তু এটা কিন্তু একটা বলা বলা যায় যে একটা নোবেল পেশা এটা। কারণ হচ্ছে এখানে দেখেন যে একটা মার্কেটিং হচ্ছে একটা কোম্পানির জন্য একটা প্রাণ। ধরেন একটা কোম্পানির সিইওর বেতন হচ্ছে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা বেতন সে এক পয়সা পাবে না যদি কিনা ওই কোম্পানির মার্কেটিং যদি zero হয়। তার মানে হচ্ছে একটা কোম্পানি শাটডাউন তখনই হয় যখন তার মার্কেটিং ডিপার্টমেন্ট জিরো হয়ে যায় তখন। তার মানে এটা হচ্ছে যে একটা কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ একটা part। তো আপনি আমি যদি এই সেক্টরটাতে যদি ভালো করতে পারি, এটা কিন্তু হিউজ ডিমান্ড। এবং এটা যদি আমি একটু আয়ত্তে নিয়ে আসতে পারি, এটা আপনি কনফার্ম থাকেন যে এটা আপনি কখনোই এই সেক্টরে আপনি কখনোই বেকার থাকবেন না। এটা আপনি কনফার্ম থাকেন। কারণ হচ্ছে এটা যেহেতু ধরেন যে আপনার একটা কোম্পানির প্রাণ, তো কখনোই কিন্তু কোন একটা কোম্পানি তার প্রাণকে মানে বন্ধ করে দেয় না। এই জন্য এই সেক্টরে কিন্তু কখনোই ইয়া থাকে না, মানে আপনার কোনো সময় অফ ডে বা এইটা কোনো সময় আপনার বেকার থাকে না এই সেক্টরে, যদি কিনা আপনি নিজেকে যদি আপনি তৈরি করতে পারেন। তো অবশ্যই মার্কেটিং এর প্রচার এবং প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে আপনি ডিজিটাল বা ট্রেডিশনাল মার্কেটিং যাই করুন, একজন মার্কেটার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যথাযথ রিসার্চ অ্যানালাইসিস, সঠিক মানুষের কাছে সঠিকভাবে আপনার পণ্যের প্রচার এবং প্রসার করা। আর এই কাজটি শুরু হয় পণ্যটি মূলত বাজারে আসার আগ পরে নয়, বরং আগে থেকে। তার মানে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা একটু আগে বললাম যে মার্কেটিং মনে করি যে শুধু পণ্যটাকে বিক্রি করা, এটাই মনে হয় মার্কেটিং। কিন্তু আসলে এটা মার্কেটিং না, এটা হচ্ছে মার্কেটিং একটা পার্ট মাত্র। মার্কেটিংটা কিন্তু শুধুমাত্র এই পণ্যটা বিক্রি করা না, পণ্যটা মূলত উৎপাদন হওয়ার আগে থেকেই অথবা আপনি এটা মার্কেটে নিয়ে আসার আগে থেকে কিন্তু মার্কেটিংটা শুরু হয়। যে আপনি অনেক সময় দেখবেন যে সার্ভে হয়, আপনি অনলাইনে এই ধরনের কিছু কাজ পাওয়া যায়, সার্ভে কিছু কাজ পাওয়া যায়। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, আপনাকে কিছু কাজ দেয়, কিছু কোয়েশ্চেন করে অনলাইনে, আপনাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো খুঁজে দিতে হয়।
তার মানে এই যে আপনাকে যে কোশ্চেনগুলো করতেছে, এটা হচ্ছে যে সে সার্ভে করতেছে, সে অবশ্যই কোন একটা প্রোডাক্ট হয়তো বা আরো 6 মাস 1 বছর পরে নিয়ে মার্কেটে নামবে। এই জন্য সে এখন থেকে একটা গবেষণা করতেছে যে আসলে এই পণ্যটার চাহিদা বর্তমান সময়ে বাংলাদেশে কেমন আছে, এই পণ্যটা বাংলাদেশে কি পরিমাণ দামে পণ্যটা মানুষ কিনে, তারপর কি পরিমাণ সেল হয়, কোন এলাকাতে বেশি সেল হয়, এটার কাস্টমার কারা মূলত, এটা কি বাকিতে সেল হয় নাকি কিভাবে সেল হয়, এটা চাহিদা কি দিন দিন বাড়তেছে নাকি একই রকম থাকতেছে, মানে এই যে কোয়েশ্চেন গুলো, এগুলো নিয়ে কিন্তু গবেষণা করি। আর আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের কথায় হুট করে যে কোনো একটা ব্যবসা শুরু করে, যে যার কারণে দেখেন যে আমাদের কিছু ভুল স্ট্র্যাটেজির কারণে আমরা কিন্তু ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করি না। আমরা একটা জবের জন্য যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করি, একটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেই স্বাচ্ছন্দ্য বোধটা আমরা করি না। কারণটা কি? কারণ হচ্ছে জবের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আমরা যাব, কিছু কাজ দিবে, সেই কাজগুলো করবো, মাস শেষে টাকা নিয়ে নিবো, একদম কোনো ঝামেলা নেই। আর ব্যবসার মধ্যে আমাকে বিক্রি করতে হয়, ওখানে দোকান ভাড়া দিতে হয়, তারপর ইলেকট্রিক বিল দিতে হয়, আমাকে দেখা যায় যে স্টাফ বিল দিতে হয়, এরপর যদি কিছু থাকে সেটা হচ্ছে কি আমার, এই যে একটা রিস্ক, এই রিস্কটা আমরা অনেক সময় নিতে চাই না। কিন্তু আসলে দেখেন এটা কিন্তু রিস্ক আপনার জন্য হইতো না যদি কিনা আমি একটু রিসার্চ করে নামতাম। আমার বড় ভাই বললো অথবা আমার এক ফ্রেন্ড বললো যে দোস্ত আমি তো ইসলামপুরের কাপড়ের ব্যবসা করতেছি 14 বছর যাবত, তুইও এক কাজ কর, তোর কাছে যেহেতু টাকা আছে তুই শুরু করে দে। আপনি চিন্তা করেন না, আরে আমার বন্ধু বলছে, আমার বন্ধু আমাকে সাপোর্ট দিবে, ওকে সমস্যা নেই, আমার কাছে যেহেতু টাকা আছে কালকে শুরু করে দিলাম। এই যে দেখেন আপনার কোনো গবেষণা নেই, আপনার এই যে আপনি যেটা নিয়ে আপনি শুরু করবেন এটা নিয়ে আপনার কোনো অ্যানালাইসিস নেই, তো আপনার ব্যবসার মধ্যে লাল বাতি নীল বাতি সকল বাতি একটা একটা করে জ্বলা শুরু করবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনাকে আমাকে মার্কেটিং যদি করতে হয়, বিজনেস যদি আসতে হয়, সেক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে কিছুদিন একটু গবেষণা করতে হয় যে কোথায় কি আছে না আছে, বিষয়গুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো এখানে, যে কিভাবে আপনাকে এই সেক্টরটাতে আপনি আসতে পারবেন। যারা আপনারা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট, সে তারা একটা বিষয় জানেন যে 4P বলে একটা কথা আছে। 4P হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই বিজনেস আপনাকে যদি আপনি মার্কেটিং সেক্টরে যদি আসতে হয়, আপনাকে এই 4P সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে আপনাকে এখানে কিন্তু আসতে হবে। 4P কি? এক নাম্বার হচ্ছে প্রোডাক্ট, যে পণ্যটি নিয়ে আপনি মার্কেটিং করবেন সেই পণ্যটি সম্বন্ধে আপনাকে খুব ভালোভাবে একটু জানতে হবে, এটা হচ্ছে কি মূল বিষয়, মূল কথা। এটা আপনি যে পণ্যটা আপনি সেল করবেন অথবা যে পণ্যটা নিয়ে আপনি মার্কেটিংটা করবেন, ওই পণ্যটা সম্বন্ধে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। এর মানে কিন্তু এই না পণ্যটা কিভাবে তৈরি করতে হয় এটা আপনার জানা দরকার, এটা আপনার জানা দরকার নেই। যেমন ধরেন আপনি যেমন ধরেন আপনি ফাস্ট ফুড আইটেম নিয়ে আপনি মার্কেটিং করবেন, ধরে নেন, হ্যাঁ। ফাস্ট ফুড আইটেম নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে বার্গার সম্বন্ধে, বার্গারটাকে কেউ সেল করতে হয় এই বিষয়গুলো একটু জানতে হবে, কার কাছে সেল করতে হবে এটা একটু জানতে হবে। কিন্তু বার্গারটা কিভাবে তৈরি করতে হয় এটা আপনার না জানলেও চলবে। আপনি ধরেন একটা কি বলে আহ, গাড়ি সেল করবেন, আপনি গাড়ির শোরুমে আপনি সেলসম্যান হিসেবে আপনি কাজ করেন, তো আপনি গাড়ি সেল করবেন। এখন গাড়ি সম্বন্ধে আপনাকে একটা আইডিয়া রাখতে হবে যে আসলে এটার স্পেশালিটি কি, এটার মানে কি কি স্পেশাল দিক আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিন্তু গাড়ি কিভাবে তৈরি করতে হয় এটা আসলে কিন্তু আপনার কিন্তু জানাটা ম্যান্ডেটরি না। তার মানে হচ্ছে আপনি যদি মার্কেটিং করতে চান, এটার প্রত্যেকটা প্রোডাক্টের স্পেশালিটি কি, এই বিষয়গুলো যদি আমি জানি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমার এটা নিয়ে মার্কেটিং করা পসিবল। কিন্তু এটা কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে বানাইতে হয়, এই বিষয়গুলো আপনার না জানলেও কিন্তু চলবে। আমরা অনেক সময় এই বিষয়গুলো ভুল করি, যে আমি তো ভাই এই কাজটা তো পারি, আমি কিভাবে মার্কেটিং করবো। আসলে দেখেন যে বিল গেটস সে আপনার উইন্ডোজ তৈরি করলো, যে অপারেটিং সিস্টেম তৈরি করলো, মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট সে তৈরি করলো, এটা সে তৈরি করছে, মার্কেটিং কিন্তু সে করে নাই। মার্কেটিং এর জন্য সে কিন্তু আলাদা ডিপার্টমেন্ট তৈরি করছে এখানে। তাহলে এই যে সে যে এটা যে রেডি করলো, মার্কেটিং ডিপার্টমেন্ট যে এখানে সে রেডি করলো, তাহলে যারা মার্কেটিং করলো সে কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্ট তৈরি করতে জানে না। সে শুধু জানে মাইক্রোসফটের প্রোডাক্ট গুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কি কি স্পেশালিটি আছে, এই বিষয়গুলো তার জানা আছে, বেশ হয়ে গেছে এখানে।
তার মানে হচ্ছে যে আপনি এখানে যদি মার্কেটিং করতে চান, এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে জাস্ট কিছুটা আইডিয়া রাখতে হবে, এটাই, আর কিছু না এখানে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রাইস। যে 4P-র এক নম্বর বিষয় হচ্ছে প্রোডাক্ট, দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে প্রাইস। যে একটা প্রোডাক্টের প্রাইসটা কেমন হওয়া উচিত, যে দামে আপনি পণ্যটি ক্রেতার নিকট বিক্রি করতে চান, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে খুব যাচাই বাছাই করে, যে এটা যেন খুব বেশি না হয়ে যায়। আবার অনেক সময় আমরা একটা ভুল ধারণা রাখি, সেটা হচ্ছে যে আমি মার্কেটিং করব, পণ্যের দাম কম হইতে হবে। আসলে মার্কেটিং, আপনি পণ্যের দাম কম হলে যে আপনি খুব ভালো মার্কেটিং করতে পারবেন, এটা কিন্তু আসলে সত্য না। যদি কম টাকার পণ্য যদি মার্কেটিং করলে যদি চলতো, তাহলে দেখেন কোটি টাকা দামের গাড়ি বাংলাদেশে বিক্রি হতো না। তার মানে আসলে পণ্যের দাম বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার মন মানসিকতা। আপনি এটাকে কিভাবে দেখতেছেন, আপনি কনভিন্সড কিনা। আপনি নিজে যদি কনভিন্স হতে পারেন, যে আসলে আপনি এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন, সেক্ষেত্রে প্রাইস কোনো বিষয় না। প্রাইস হচ্ছে গিয়ে কাস্টমারের কাছে টাকা আছে, আপনি সেল করবেন, আপনি মার্কেটিং করবেন, সে পারচেস করবে। তো টাকা দিবে কাস্টমার, আপনার আমার তো টেনশন করে লাভ নেই। আপনাকে আমাকে যেটা করতে হবে, এই প্রোডাক্টের এই প্রাইস কেন হবে, আপনাকে এই বিষয়টা জানতে হবে, এটা এটা পারফেক্ট প্রাইস। এই পারফেক্ট প্রাইসটা কেন, এটা আপনাকে জানতে হবে। এটা যদি আপনি জানতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে মার্কেটিং করার কোনো বিষয় না এখানে। হ্যাঁ, যে কোনো জিনিসই আপনি একটা বিষয় খেয়াল করেন, যে আপনি বসুন্ধরা সিটির কথা যদি একটু খেয়াল করেন, আপনি বসুন্ধরা সিটিতে দেখেন যে একটা টি শার্টের কি দাম, আর আপনি গুলিস্তানে একটু খেয়াল করেন যে টি শার্টের দাম কি। তা আপনি গিয়ে দেখেন যে বড় ব্যবসায়ীটা কি। তার মানে হচ্ছে পণ্যের দাম কম হলেই যে আপনি বড় বিজনেসম্যান হবেন, বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। এবং বর্তমান সময়ে মানে প্রাইস এটা কোনো বিষয় না, প্রাইস কোনো ম্যাটার না। আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন, আপনি যদি সার্ভিস যদি প্রোভাইড করতে পারেন, প্রাইস আপনার যেটাই হোক, আপনার সেল হবে এখানে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্লেস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে স্থান থেকে ক্রেতা পণ্যটি ক্রয় করতে হবে, এইটা আপনাকে এটা আপনাকে ঠিক করতে হবে আগে। কারণ হচ্ছে যে কাস্টমার যদি আপনার পণ্যটা যদি ক্রয় করবে এই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কোথা থেকে করবে এটা যদি সহজলভ্য না হয়, তাহলে এটা কিন্তু সমস্যা। তো এই জন্য বর্তমান সময়ে সবচাইতে বেস্ট প্লেসমেন্ট হচ্ছে কি অনলাইন। যে ধরেন যে আপনি আপনার কাছে অনেক টাকা আছে, আপনি এক কাজ করলেন যে ধানমন্ডিতে বিশাল এক শোরুম করে বসছেন। তাহলে দেখেন যে ওখানে আপনার ধানমন্ডির আশেপাশে যে সকল কাস্টমার রয়েছেন, শুধুমাত্র ওই সকল কাস্টমাররাই শুধুমাত্র আপনার কাছে পণ্যটা কিনবে। আপনার কিন্তু সেই টঙ্গী থেকে আসবে না কেউ, আপনার কিন্তু সেই মাদারীপুর থেকে কেউ আসবে না, আপনার সেই উত্তরবঙ্গ থেকে কেউ আপনার কাছ থেকে পণ্যটা কিনতে আসবে না, ইচ্ছা থাকলে আসা সম্ভব না। তাহলে দেখেন যে আপনার এই প্লেসমেন্টটা যদি অনলাইন করতে পারেন, যে আপনার কোনো একটা অনলাইন শপ আছে, সেই ক্ষেত্রে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রোডাক্ট আপনি কিন্তু ডেলিভারি করতে পারেন। তার মানে হচ্ছে বর্তমান সময়ে আপনার যদি বিজনেস করতে হয়, 4P 3 নম্বর যে পিটা প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের বেস্ট প্লেসমেন্ট হবে কি আপনার অনলাইন। আপনি যদি এটাকে অনলাইনে করতে পারেন, তাহলে আপনার কোনো পুঁজি লাগে না, আপনার কোনো মূলধনের প্রয়োজন হয় না, আপনার কোনো প্রোডাক্ট স্টক করতে হয় না, আপনার কোনো স্টাফের বেতন দিতে হয় না, আপনার কোনো ইলেকট্রিক বিল দিতে হয় না, আপনার মাস শেষে কোনো দোকান ভাড়া দিতে হয় না, কিছুই দিতে হয় না। শুধুমাত্র একটা জিনিস লাগে ভাইয়া, সেটা হচ্ছে স্কিল। আপনার যদি স্কিল থাকে, আপনি যদি কাজগুলো একটু বুঝে নিতে পারেন যে আসলে আপনি কোন পণ্য নিয়ে আপনি মার্কেটিং করবেন, আপনি কোন প্রাইসে আপনি মার্কেটিং করবেন, অনলাইন যে প্লেসমেন্টটা, এই অনলাইন প্লেসমেন্টটা কিভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, এরপর আপনি সুন্দর করে প্রমোশনটা আপনি শুরু করবেন। আপনি যে পণ্যটা প্রচার করবেন সেটা প্রমোশন শুরু করবেন। এটা আপনি অনলাইনে ফেসবুকে করতে পারেন, এটা আপনি ইউটিউবে করতে পারেন, এটা আপনি ফ্রিতে করতে পারেন, আবার আপনি পেড সিস্টেমও করতে পারেন। ফ্রিতে করলে একটু সময় লাগবে, আর পেড করলে দেখা যাবে যে জোর করে মার্কেটিংটা হবে। তো সেক্ষেত্রে দেখেন আসলে বর্তমান সময় সত্যিকার অর্থে বিজনেস করা খুব কঠিন বিষয় না, বিজনেস করা খুব সহজ একটা বিষয়, যদি কিনা কেউ বুঝে শুনে যদি করতে পারে।
আর এটা শুধু এখন না, এটা সকল সময়ের জন্য প্রযোজ্য ছিল। যে একটু আগে যে বিষয়টা বললাম যে আমি আমার বন্ধুর কথায় ইসলামপুরে কাপড়ের দোকান দিয়ে দিলাম, তো এই যে আমি যে হুজুগের যে কাজটা করে বসলাম, তো এই ক্ষেত্রে আমি কাপড় সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, কাপড় আমি কোথায় কিনতে হয় এটা আমি জানি না, শুধুমাত্র বন্ধুর কথা আমি কাজটা করে ফেলছি। তাহলে এইভাবে যদি ব্যবসা করা হয়, তাহলে এই ব্যবসার মধ্যে বিভিন্ন রকমের বাতি জ্বলবে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনি যদি একটু অ্যানালাইসিস করে যদি আপনি শুরু করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে বিজনেসটা খুব সুন্দরভাবে হবে এখানে। তো আজকে আমরা কিন্তু কিভাবে অ্যানালাইসিস করবো বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দেখবো। তো এতক্ষণ আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করলাম, তো এখন প্রশ্ন হচ্ছে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যদি সহজে যদি বুঝতে চাই, যে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত একটা প্রসেস যেখানে নিজেদের কোনো পণ্য থাকবে না। এটা হচ্ছে গিয়ে মানে খুব অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রথম বিউটি এটা, যে আপনি দেখেন যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করবেন, ধরেন যে আপনি কোকা কোলার মার্কেটিং করবেন, আপনি আপনারা হয়তো জানেন যে যে কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং যদি করতে হয় আপনাকে এটাকে স্টক করতে হবে। যে যারা এটা ডিলারশিপ নেয় বা যারা এটা এজেন্ট নেয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু এটাকে নিয়ে স্টক করে, যে তারা একটা লট আকারে তাদেরকে নিতে হয়, এটা নিয়ে স্টক করতে হয়, তারপর এটাকে এলাকা এলাকায় এটাকে ডেলিভারি করতে হয়। কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে মূল যে বিউটিটা, এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এটা নিজস্ব কোনো পণ্য প্রয়োজন নাই, দুই নাম্বার হচ্ছে এটাকে কোনো স্টক করতে হয় না, যেখানে আপনাকে পণ্য নিয়ে স্টক করে রাখতে হবে লটে লটে, তারপর আপনি এলাকা এলাকা ডেলিভারি করুন, এটা এই ধরনের কোনো পলিসি নেই অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে তারপরে আমি আবারও বলি, এক নাম্বার যে বিউটি সেটা হচ্ছে নিজেদের কোনো পণ্য লাগে না, দুই নাম্বার হচ্ছে এটাকে কোনো স্টক মেনটেন করতে হয় না, যে আপনাকে এটা স্টক করে রাখতে হবে এটাকে, তিন নাম্বার হচ্ছে তাহলে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা যে পণ্যটা নিয়ে মার্কেটিং করতে চাই সেই পণ্যটার প্রমোটকৃত একটা লিঙ্ক দরকার। যেহেতু আমরা এটা অনলাইনে কাজ করব, তাহলে অনলাইনে আমাদের একটা লিঙ্ক দরকার, যে এই লিঙ্কে ক্লিক করলে আপনার ওই কোকা কোলা হোক আর পেপসি হোক যেটাই হোক, আপনি সেটা সেল হবে এটা। তার মানে ওইটা একটা লিঙ্ক দরকার, এবং এটা একটা সুন্দর একটা ব্যানার দরকার বা একটা ছবি দরকার। এটা নিয়ে এই ছবি এবং এই লিঙ্ক নিয়ে আপনি যখন মার্কেটিং করবেন, সেটা হইতে পারে ইউটিউব, হইতে পারে আপনার এটা হইতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক হইতে পারে, এগুলোতে আপনি যখন পেইড বা ফ্রি মার্কেটিং যখন আপনি করবেন, যখন ওই মার্কেটিং এর ফলে যখন একজন কাস্টমার ওই লিংকে ক্লিক করে যখন কোনো একটা অর্ডার করবে, তখন এই দেখবেন ওখান থেকে যে সেলটা হবে, এই তাহলে দেখেন এই যে যে পলিসিতে সেলটা হলো, এই পলিসি বা এই প্রসেসটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তার মানে আমরা এই কাজটা করলে কি লাভ হবে তাহলে, যে আমি কোকা কোলার এই পণ্যটা আমি সেল করে দিব, আমি কোকা কোলার কোনো পণ্য আমি স্টক করব না, আমি কোকা কোলাকে আগের থেকে কোনো টাকাও পে করব না, আমি কোকা কোলার শুধু একটা ছবি নিব, কোন একটা লিংক নিয়ে আমি মার্কেটিং করা শুরু করব। একজন মিস্টার এ, কোন একজন ব্যক্তি, সে দেখা গেল এই লিংকে ক্লিক করে একটা কোকা কোলা অর্ডার করলো, কোকা কোলাটা যখন অর্ডার করলো, এটার ডেলিভারি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার না, এটার ডেলিভারি দিবে কি কোকা কোলা কোম্পানি। তাহলে পেমেন্ট নিবে কি, পেমেন্ট নিবেও কোকা কোলা কোম্পানি। তার মানে দেখেন আপনাকে পণ্য ধরতে হবে না, ছুঁইতে হবে না, কিছুই করতে হবে না, ডেলিভারি করতে হবে না, টাকা নিয়েও ঝামেলা নাই, সকল কিছুই করবে কোম্পানি। মাঝখান থেকে যেহেতু আপনি আপনি এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করেছেন এবং ওই লিঙ্কে ক্লিক করে যেহেতু কাস্টমাররা কোকা কোলা অর্ডারটা করেছে, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা কমিশন দিয়ে দিবে। তার মানে দেখেন যে আসলে ডিলারশিপের ব্যবসাটা কি, ডিলারশিপের ব্যবসাটা হচ্ছে আমি একটা দাম দিয়ে কিনবো, লট আকারে কিনবো, এরপর আমি একটা লোক দিয়ে বা আমি নিজেই এটাকে এলাকাতে এলাকাতে ঘুরে ঘুরে সেল করে দিব, তাহলে আমার যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মাঝখানে যে টাকাটা থাকে সেটা হচ্ছে আমার প্রফিট। তাহলে আর এখানে হচ্ছে গিয়ে আমি আমার এখানে কেনার কোনো ঝামেলা নেই, যে আমাকে আগে থেকে কিনতে হবে এরকম কোনো বিষয় না। এখানে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমাকে জাস্ট লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে হয়, কোন দামে মার্কেটিং করব, যে দামে তারা দিয়ে রাখছে সেই দামে সেম দামে আমি এটাকে মার্কেটিং করব। মার্কেটিং করার পর এটা যখন সেল হবে, সেল হলে আমাকে নির্দিষ্ট পরিমাণে যে কমিশনে তার সাথে আমার চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী সে আমাকে কমিশনটা দিয়ে দিবে। তার মানে হচ্ছে যে এখানে আমি বিনা পরিশ্রম, মানে কায়িক কোনো পরিশ্রম নেই, শারীরিক কোনো পরিশ্রম নেই, এই শারীরিক পরিশ্রম ছাড়াই আমি শুধুমাত্র মেধা খাটিয়ে কিন্তু এখান থেকে বিজনেস করে আসতে পারি। এবং এটা বর্তমান সময়ে পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় একটা মার্কেটিং পলিসি।
যার ফলে দেখেন অ্যামাজন হচ্ছে পৃথিবীর অন্যতম একটা প্রতিষ্ঠান। তো এখানে এখানে দেখেন যে আসলে যে কেউ কিন্তু কাজ করতে পারে। আপনি দেখেন যে বাংলাদেশে কোনো একটা মার্কেটিং কোম্পানিতে যদি জব করতে হয় অথবা কোনো একটা কোম্পানিতে যদি আপনাকে নতুন যদি জবে ঢুকতে হয়, সেই ক্ষেত্রে জুতা কয়েক জোড়া কিন্তু নষ্ট হয়। কিন্তু দেখেন আপনি যদি অ্যামাজনে কাজ করতে চান, এটা কিন্তু পসিবল। এখানে আপনার যদি শুধু জানতে হবে যে অ্যামাজনে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মার্কেটিং পলিসিটাকে, এই বিষয়টা যদি জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে থেকে একটা ল্যাপটপ যদি থাকে, একটা ইন্টারনেট কানেকশন যদি থাকে, আপনার পক্ষে পৃথিবীর সেরা কোম্পানিতে কাজ করাও কিন্তু সম্ভব। এটার জন্য আপনাকে কোনো ঘুষ দিতে হয় না। এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা একদম বিবিএমবিএ থাকতে হয়, বিষয়টা ম্যান্ডেটরি না। এটার জন্য আপনাকে 6টা 9টা ডিউটি করতে হবে, এটাও কিন্তু ম্যান্ডেটরি না। আপনাকে অফিসে গিয়ে কাজ করতে হবে, এটাও কিন্তু ম্যান্ডেটরি না। আপনি ঘরে বসে কাজ করবেন। তার মানে দেখেন যে আসলে আপনার হাতে যদি এই ধরনের ডিভাইস যদি থাকে, সেই ক্ষেত্রে এখনকার সময়ে বেকার থাকার কোনো সুযোগ নেই। এরপরেও কেউ যদি বেকার থাকে, তাহলে হয়তো দুইটা কারণে থাকতে পারে। এক হচ্ছে কি, সে অ্যাফিলিয়েট মার্কেটিং বা টেকনোলজি সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। 2 নাম্বার হচ্ছে তার মধ্যে একটা গোড়ামি কাজ করে, যে না আমি এগুলা করবো না, আমি বিবিএমবিএ কোর্স, আমার একটা চাকরি লাগবে, আমি একটা সরকারি চাকরি করবো, এই একটা গোড়ামি হয়তো থাকতে পারে। এই জন্য সে বেকার। কিন্তু এই দুইটা ছাড়া বেকার থাকার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে পৃথিবীটা এখন একটা আপনার হাতের মুঠোয়। আপনি কি চান, আপনি একটা প্রোডাক্টের দাম জানতে চান, আপনি কি চান, আপনি অনলাইনে সার্চ করেন, দেখেন অনলাইনে সব আছে। কিন্তু আমরা এই যে মাথাটা খাটা যে এতটুকু কাজ করবো, এই কাজটা আমরা করি না। যার ফলে দেখা যায় যে আসলে বাংলাদেশে বেকারত্বের হার দিন দিন বাড়তেছে। তো আমাদেরকে অবশ্যই জায়গা থেকে একটু ব্যাক করতে হবে। তো আসেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিং এর 4টা পার্ট আছে। 4জন ব্যক্তি কাজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এ। এর মধ্যে একজন ব্যক্তি বা একটা পার্ট হচ্ছে কি মার্চেন্ট অর অ্যাডভার্টাইজার। দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্কস, পাবলিশার, এবং 4 নম্বর হচ্ছে কাস্টমার। এখন মূলত প্রশ্ন হচ্ছে আমরা আমরা কোন সেক্টরে করি? আমরা কি মার্চেন্ট, না নেটওয়ার্ক, না কাস্টমার, না পাবলিশার? আমরা তো কাস্টমার না, স্বাভাবিক, কারণ আমরা তো পণ্যটা কিনবো না, আমরা মূলত কোন পণ্যটা বিক্রি করবো। তার মানে আমরা কাস্টমার না, এটা শিখব। তার মানে আমরা কি তাহলে পাবলিশার, নাকি নেটওয়ার্কস, নাকি মার্চেন্ট, কোনটা? এই তিনটাতে তাহলে আমাদের বুঝতে হবে। তাহলে মার্চেন্টের মার্চেন্ট হচ্ছে তারা যারা পণ্যটা উৎপাদন করতেছে অথবা পণ্যটা আপনাকে দিচ্ছে যারা, যেমন প্রাণ, স্কয়ার, ইউনিলিভার, এরা হচ্ছে কি মার্চেন্ট। তারা পণ্যটা তাদের নামে ব্র্যান্ডিং করে তারা উৎপাদন করতেছে, অথবা তারা কোনো জায়গা থেকে যে হোক এটা ম্যানুফ্যাকচারিং করছে, কোনো না কোনো কিছু তো তারা করতেছে এটা। তার মানে মূল প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আরএফএল এর মূল প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মানে যাদের হচ্ছে মূল প্রোডাক্টটা, তারাই হচ্ছে মার্চেন্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আসলে তাহলে নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হচ্ছে মিনা বাজার, আগোরা, তারপর স্বপ্ন, এগুলো হচ্ছে কি মূলত এগুলো হচ্ছে মূলত নেটওয়ার্ক, যেখানে কিনা মূলত পণ্যটা সেল হয়। অনলাইনে যদি বলেন তাহলে সেটা হচ্ছে কি ইউডেমি, অ্যামাজন, আলিবাবা, এইগুলো হচ্ছে কি নেটওয়ার্ক, যেখানে পণ্যটা সেল হয়। তার মানে আমরা মার্চেন্টও না, আমরা নেটওয়ার্কও না। তাহলে এখন রয়ে গেল যেহেতু কাস্টমারও না, তার মানে আমরা পাবলিশার, এটা কনফার্ম। হ্যাঁ, আমরা অবশ্য পাবলিশার হিসেবে কাজ করবো এখানে, যে আমরা এটাকে পাবলিশ করবো। তার মানে আমরা কিন্তু এখানে মার্চেন্টের আমাকে পণ্য উৎপাদন করার কোনো প্রয়োজন নেই, আমার অ্যামাজনের মতো কোনো সাইট করার কোনো প্রয়োজন নেই, অথবা স্বপ্নের মতো কোনো একটা শোরুম করার কোনো প্রয়োজন নেই। আমরা ভাই শুধুমাত্র এই যে আমি যেরকম ঘরে বসে আছি, এই ঘরে বসে থেকেই নিজের ব্রেনটাকে কাজে লাগাবো। আমরা যেই টেকনোলজি নিয়ে আমরা ক্লাসটা করতেছি, আমরা যে একটা ইন্টারনেট কানেকশন আছে, একটা ল্যাপটপ বা স্মার্টফোন দিয়ে আমরা ক্লাস করতেছি, জাস্ট এটাকে কাজে লাগাবো। এটা যদি করতে পারি, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার বিজনেস করা কিন্তু পসিবল বর্তমান সময়। তার মানে আমরা এখন পাবলিশার হিসেবে কাজ করবো শুধু। তার মানে হচ্ছে নেটওয়ার্ক এবং কাস্টমারের মধ্যে একটা সেতু বন্ধনের কাজটাই হচ্ছে মূলত আমাদের কাজ। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি নিয়ে মার্কেটিং করবো? এখানে তো মার্কেটিং এর প্রোডাক্টের কোনো অভাব নেই। আমরা কি নিয়ে মার্কেটিং করবো, এটা হচ্ছে মানে বিষয়। এটাকে বলা হয় নিশ, যে আপনি কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন। ম্যাক্সিমাম মানুষ
অ্যাফিলিয়েটে এসে যারা ফেল করে, ম্যাক্সিমাম মানুষ এই ফেল করার অন্যতম যে কারণ সেটা হচ্ছে গিয়ে নিশ। ওকে, সেটা হচ্ছে গিয়ে নিশ, যে আমরা তাহলে কি নিয়ে মার্কেটিং করব, এটা আমাদেরকে আগে তাহলে একটু বুঝতে হবে। এখানে আমাদেরকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আমাদেরকে বিজনেস করতে হয়, যে আমরা অনেক সময় নিশটাকে আমরা সিলেক্ট করতে পারি না, যে আসলে আমি কোন ক্যাটাগরি নিয়ে আমি বিজনেস করবো। এখানে আমরা যদি ধরেন স্বর্ণ বিক্রি করতেছেন আপনি, হ্যাঁ, আপনার গোল্ডের বিজনেস, আপনি কিন্তু কখনোই দেখবেন না যে বাইতুল মুকাররমে যে স্বর্ণের দোকানগুলো আছে ওইটার ভিতরে তারা আবার টি শার্টও বিক্রি করে, এটা কিন্তু আপনি কখনোই দেখবেন না। তার মানে হচ্ছে যে যে দোকানে তারা স্বর্ণ বিক্রি করে সেই দোকানে তার স্বর্ণটাই বিক্রি করে, আর কিছু কিন্তু বিক্রি করে না। যে দোকানে তারা টি শার্ট বিক্রি করে ওই দোকানে তারা জুতা বিক্রি করে না। যে দোকানে তারা টি শার্ট বিক্রি করে ওই দোকানে তারা স্বর্ণ বিক্রি করে না। যে দোকানে তারা ফাস্ট ফুড আইটেম বিক্রি করে ওই দোকানে তারা কিন্তু কাপড় চোপড় বিক্রি করে না। আবার এটা কিন্তু বুঝতে হবে যে আসলে এটা কেন, কারণ একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আপনাকে বিজনেস করতে হয়। দেখেন যে আপনি যদি বিল গেটস এর কথা যদি একটু চিন্তা করেন, সে টেকনোলজি নিয়ে বিজনেস করে, মানে সে টেকনোলজি নিয়ে বিজনেস করে। তার জন্য কি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করা কি কোনো বিষয় নাকি? তার কাছে টাকা নেই, তার কাছে টাকা আছে, কিন্তু সে কিন্তু গার্মেন্টস আইটেমে আসে না। সে তার ফোকাস আছে, তার সে একটা জিনিস নিয়ে কিন্তু কাজ কাজ করতেছে, সেটা হচ্ছে টেকনোলজি। তাহলে দেখেন যে আমরাও অনেক সময় যেটা করি, যে দেখা যাচ্ছে যে আমার মামা বলছে এক বিজনেস করতে, কাপড়ের ব্যবসা শুরু করলাম। আমার এক বন্ধু বলছে যে এখানে তুই শেয়ার ব্যবসা কর, এটা মধ্যে লাভ আছে, আমি শেয়ার ব্যবসাতে কিছু ইনভেস্ট করে ফেললাম। আমার আরেকজন বলছে যে তুই জমি কিন, আমি জমিতে ইনভেস্ট করে ফেললাম। তার মানে হচ্ছে আমরা মানে একটা দুর্গা হয়ে যেতে চাই আর কি। দুর্গা হওয়া যাবে না। আপনাকে যদি ভালো বিজনেসম্যান হইতে হয় এবং লং টাইম যদি আপনাকে বিজনেস করতে হয়, আপনাকে একটা সেক্টরে আপনাকে মাস্টার হতে হবে, যে কোনো একটা সেক্টরে মাস্টার হইতে হবে। আপনাকে আমাকে অলরাউন্ডার হইলে ভাই ব্যবসা হবে। আপনাকে আমাকে যে কোনো একটা ফোকাস আসতে হবে, একটা ক্যাটাগরি চুজ করতে হবে এবং ওই ক্যাটাগরিতে মূলত আপনাকে এখানে ডেভেলপ করতে হবে, ওই ক্যাটাগরিতে মূলত আপনাকে এখানে কাজগুলো করতে হবে। তাহলে দেখেন যে আসলে নিশটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফেল করি এই একটা মাত্র নিশের কারণে, আমরা সঠিক নিশ আমরা চুজ করতে পারি না। তাহলে আমরা নিশ সিলেক্ট করবো কিভাবে? নিশ সিলেক্ট করতে আমরা কিভাবে করে জানেন? আমরা নিশ সিলেক্ট করি, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করি যে কি নিয়ে ব্যবসা করবো, কি নিয়ে কাজ করবো। আমি আমার মামাকে জিজ্ঞাসা করি, আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করি। কিন্তু নিজের ব্রেইনটা দিয়ে আমরা কখনোই চিন্তা করি না যে আসলে আমি কোনটাতে ভালো, আমার জন্য কোনটা পারফেক্ট, এইটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না। দেখেন যে কোন সেক্টরে বিজনেস খারাপ বলেন, আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন কি ছোট্ট একটা দোকান, সেই ছোট্ট একটা দোকানে একটা পানের দোকান বা একটা টঙের দোকান। এই টঙের দোকানে দেখবেন যে তারা পান বিক্রি করতেছে, অথবা ধরেন যে তারা শুটকি বিক্রি করতেছে। আমরা চিন্তা করি যে না, এটা প্রয়োজন না, এটা কয় টাকা জিনিস, 10 টাকা, 5 টাকা, 20 টাকা জিনিস, সে আর কয় টাকা সেল করে। আমরা এই শুটকির দোকানের ধারে কাছে সহজে অনেকে যাই না। কিন্তু একটু খেয়াল করেন যে সেম প্রোডাক্ট নিয়ে আপনি কক্সবাজার যান, ওখানে গিয়ে দেখেন যে তারাও শুটকি বিক্রি করতেছে। তারা কিন্তু এক একজন শিল্পপতি অনেকে। আপনি পুরান ঢাকার কথা একটু চিন্তা করেন, যে তারা লোহা লক্কর বিক্রি করতেছে, কিন্তু দেখতে দেখা যায় লোহা লক্কর বিক্রি করতেছে, কিন্তু দেখবেন যে তারা সাদা একটা লুঙ্গি পরছে, সাদা লুঙ্গির ভিতরে তার 50,000 টাকা একটা বান্ডিল আছে। তারাও শিল্পপতি। তার মানে দেখেন যে প্রত্যেকটা বিজনেসের মধ্যে তাদের বিজনেস, মানে প্রত্যেকটা সেক্টরের মধ্যে বিজনেস আছে, কোনটার মধ্যে নাই? সকল কিছুতে আছে। তাহলে আমি কেন পারি না? শুধুমাত্র মন মানসিকতা, আর কিছুই না। শুধুমাত্র মন মানসিকতার কারণে আমি পারি না এখানে। আমি দুর্গা হইতে চাই, যার কারণে পাই না এখানে। আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরে বিজনেস আছে, শুধুমাত্র আপনাকে ওই সেক্টরের অলরাউন্ডার আপনাকে হইতে হবে, আর কিছু না। আপনার সব ব্যবসা বোঝার দরকার নেই, বাট আপনি যে ব্যবসাটা করবেন ওই ব্যবসার মধ্যে অলরাউন্ডার আপনাকে হইতে হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে কোন ব্যবসাটা আপনি করবেন, এটা আপনি কাকে জিজ্ঞাসা করবেন? এটা আমাকেও জিজ্ঞাসা করার দরকার নেই। এটা আপনাকে যাকে জিজ্ঞাসা করতে হবে সেটা হচ্ছে গিয়ে গুগল। গুগলকে আপনাকে এই জিনিসটা জিজ্ঞাসা করতে হবে যে আসলে আমি কোন বিজনেসটা আমি করব।
আমি কোন বিজনেসটা আমি করবো সেটা আপনি গুগলকে একটু জিজ্ঞাসা করবেন। গুগলকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, গুগল আপনাকে ডাটা অ্যানালাইসিস করে ডাটা অ্যানালাইসিস করে আপনাকে এটার অ্যান্সার দিবে যে কিভাবে কিভাবে আপনাকে এই নিশ সিলেক্ট করতে হয়। তাহলে গুগল আমাকে বলতেছে যে নিশ যদি সিলেক্ট করতে হয় 5টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এক, মিনিমাম কম্পিটিশন থাকতে হবে আপনার। যে আপনি যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং এ আসবেন, যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং এ আসবেন সেই প্রোডাক্টটার যেন মার্কেটে মিনিমাম কম্পিটিশন থাকে। দেখা গেল যে আপনি কোন একটা ফাস্ট ফুডের দোকান দিবেন, আপনি চিন্তা করছেন যে আপনার এলাকাতে সিপি ফুডের একটা ফ্র্যাঞ্চাইজি নেবেন। এখন দেখেন, আপনি দেখতেছেন যে এই এলাকার মধ্যে অলরেডি 15-20টা অলরেডি বিভিন্ন ব্র্যান্ড এখানে আছে। কেএফসি আছে, সিপি ফুড অলরেডি 2টা আছে। তার মানে দেখেন ওখানে আপনার কিন্তু বিজনেস আপনি করতে পারবেন, করতে যে পারবেন না বিষয়টা তা না, কিন্তু হিউজ কম্পিটিশন ঢুকতে পারবেন। আপনাকে প্রচুর একটা কম্পিটিশনে আপনাকে এখানে ঢুকতে হবে। তার মানে আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে প্রফেশনালি এন্ড পার্সোনালি স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে কাজ করতে হবে এখানে। যেন আপনি এই বিজনেসটা যখন যেটা করবেন আপনি যেন বুক খোলা যেন বলতে পারেন যে আপনি কি করেন। শুধুমাত্র কম্পিটিশন কম এটা চিন্তা করলেও এখানে ভুল হবে। আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন আপনি প্রফেশনালি এবং পার্সোনালি যেন আপনি এটা স্যাটিসফাইড যেন হন। যেমন ধরেন আপনি ধরেন যে আপনি কিসের ব্যবসা করবেন, আপনি ইয়াবা বিজনেস করেন ধরেন। আপনি ধরেন যে এই ধরনের ড্রাগস রিলেটেড আপনি বিজনেসটা আপনি করেন। তাহলে আপনি চিন্তা করলেন যে এই যে ইয়াবা বিজনেসটা তো খুব ভালো একটা বিজনেস, কেন এলাকার মধ্যে কোনো দোকান নাই। কারণ আপনার এলাকাতে দেখেন ইয়াবার কোনো দোকান নেই। এখানে কোনো দোকানে লেখা থাকে যে এখানে সুলভ মূল্যে উন্নত মানের ইয়াবা পাওয়া যায়, এটা কিন্তু কোথাও লেখা থাকে না। এবং কোনো দোকানে এটা বিক্রি করেন, এটা আপনি কনফার্ম। আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে যেহেতু এটা এলাকার মধ্যে নাই তার মানে কম্পিটিশন কম, আমি শুরু করে দিই, এটা ব্যবসা তো খারাপ না। তো আচ্ছা, আপনি ধরেন যে কোনোভাবে শুরু করলেন, হ্যাঁ। এখন দেখেন আপনি কিন্তু এটা কাউকে বলতেও পারবেন না যে আপনি কিসের ব্যবসা। একজন যদি জিজ্ঞাসা করে যে আসলে আপনি কিসের ব্যবসা করেন, আপনি এটা মুখ ফুটে বলতে পারবেন না যে আসলে আপনি কিসের ব্যবসা করেন। আপনি ধরেন যে একটা ভিজিটিং কার্ড আপনি তৈরি করবেন, সেই ভিজিটিং কার্ডের মধ্যে আপনি এটা লিখতেও পারবেন না যে আপনি আসলে কিসের ব্যবসা করেন। আপনি লিখবেন যে আমি সুনাম ধন্য একজন ইয়াবা ব্যবসায়ী, এটা আপনি তো আপনার ভিজিটিং কার্ডে আপনি লিখতে পারবেন না, তাই না? তাহলে এটা কিন্তু আপনি হয়তোবা প্রফিট করবেন, হয়তোবা আপনি ব্যবসা হবে, সবকিছু হবে, কিন্তু আসলে এটা কিন্তু আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনার মধ্যে কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু কাজ করবে না এখানে। তো এই জন্য আমাকে এমন একটা বিজনেস চুজ করতে হবে যেটা আমরা প্রফেশনালি এবং পার্সোনালি যেন নিজের মধ্যে যেন একটা আত্মতৃপ্তি যেন কাজ করে এই জিনিসটা। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে হাই প্রফিট পটেনশিয়ালিটি। যে এমন একটা প্রোডাক্টে আপনাকে মাথায় রাখতে হবে যেটা আমাদের প্রফিট হবে হাই। এখন হাই প্রফিট কাকে বলে এটা একটু বুঝতে হবে। হাই প্রফিট কিন্তু এটা না যে যেটার বাজার মূল্য বা স্ট্যান্ডার্ড প্রাইস হওয়ার দরকার 1200 টাকা, সেটা আপনি 12,000 টাকা বিক্রি করতেছেন। যেহেতু মুন্না ভাই বলছে হাই প্রফিট করতে, তো প্রফিট কাকে বলে দেখা দিবে এবার। যে 1200 টাকার জিনিস আপনি 12,000 টাকা বিক্রি করতেছেন, যে প্রফিট করতে বলছে এই জন্য প্রফিট করতেছেন, এইটা না। ব্যবসার মধ্যে একটা কথা আছে অথবা মার্কেটিং এর মধ্যে একটা কথা আছে, যে ব্যক্তি কেনার সময় লাভ করতে পারে না সেই ব্যক্তি কখনোই বিক্রি করতে গিয়ে লাভ করে না। তার মানে আপনাকে যদি হাই প্রফিট করতে হয় আপনার সেলস এর দিকে ফোকাস করলে কিন্তু প্রফিট হবে না। আপনাকে অবশ্যই পারচেজের ক্ষেত্রে প্রফিটটা করতে হবে। এখন বলতে পারেন যে ভাই অ্যাফিলিয়েটের ক্ষেত্রে তো পারচেজের কোনো বিষয় নেই, আমি অ্যাফিলিয়েট করবো, আমি তো কমিশন নিব, আমি তো পারচেজ করবো না কোনো সময়, আমি তো অল টাইম সেল করবো, আমি এটা বিনিময়ে কমিশন নিবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যখন আপনি কন্ট্রাক্ট করবেন, আপনি যখন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আপনি মার্কেটিং করার জন্য ওই কোম্পানির সাথে যখন আপনি চুক্তিবদ্ধ হবেন, সেই ক্ষেত্রেই আপনাকে কমিশনটা যেন হাই হয়, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে ওইখানেই হচ্ছে প্রফিটের বিষয়। আপনি একটা কলম বিক্রি করবেন, কলমের দাম হচ্ছে গিয়ে 10 টাকা, আপনি বাজার থেকে কিনছেন এই 9.5 টাকায়। 9.5 টাকায় কিনে এবার যদি আপনি এটাকে চিন্তা করছেন যে 12 টাকায় বিক্রি করে 2.5 টাকা লাভ করবো, আপনার ওই কলম সেল হবে। কারণ ওই পাশের দোকানে এই কলম 10 টাকায় বিক্রি হয় এবং এটা গায়ের দাম লেখা আছে 10 টাকা। তারপরে আপনি কোনোভাবে এটা 12 টাকা বিক্রি করতে পারবেন না কিন্তু এখানে। তার মানে আপনি যদি 9.5 টাকায় কিনে যদি আপনি 10 টাকা এখন যদি বিক্রি করতে যান, তাহলে আপনার মূলধন আপনার 50 পয়সা লাভ হয়, এটা দিয়ে ভাই আপনার ব্যবসা চলবে না আবার।
তাহলে আপনাকে কি করতে হবে, কেনার সময় চেষ্টা করতে হবে এই কলমটাকে কিভাবে 60 টাকায় 6 টাকায় কেনা যায়। তাহলে আপনি যদি 60 টাকা 6 টাকায় বা 8 টাকায় যদি কিনতে পারেন, তাহলে আপনি একটা কলম বিক্রি করে 2 টাকা 3 টাকা লাভ করতে পারছেন। তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মূলত হাই প্রফিট পটেনশিয়াল। সলভ এ প্র্যাকটিক্যাল নিড, আপনাকে এমন একটা প্রোডাক্ট চুজ করতে হবে যেটা দিয়ে কাস্টমারের প্র্যাকটিক্যাল নিড সলভ হয়। মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা প্রতিনিয়ত মানুষের প্রয়োজন হয় এবং এটা বেশিরভাগ মানুষের এটা প্রয়োজন হয়, এরকম বিষয়টা, এটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল নিড। যেমন ধরেন আপনি চিন্তা করলেন যে আমি অস্ত্র ব্যবসা করি, এটার মধ্যে ভালো একটা ব্যবসা আছে, অস্ত্র ব্যবসা। যেমন দেখেন যে আমেরিকা এবং হচ্ছে কি আপনার রাশিয়া কখনোই এক পক্ষে থাকে না, এবং তারা দুজন খুব মাস্টার প্ল্যান নিয়ে বিশ্বের মধ্যে কোনো না কোনো ভাবে যুদ্ধ লাগায় রাখে। কারণ কি? কারণ হচ্ছে ভাই, যুদ্ধ যদি পৃথিবীতে না থাকে তাহলে ওদের অস্ত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে। এবং এই যুদ্ধটা লাগানোর পরে ওরা কিন্তু শান্ত থাকে না, ওরা দেখবেন যে অস্ত্র বিক্রি করা শুরু করে এখানে। এবং দুই দল, এই দুই দেশ দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করে। তার মানে এটা হচ্ছে পলিসি। কিন্তু এখন আপনিও যদি চিন্তা করেন যে পলিসিটা তো খারাপ না, পলিসি তো ভালোই, তো আমিও দেখি এলাকার মধ্যে কিছু একটা করা যায় কিনা, যে আমি অস্ত্র ব্যবসা যেহেতু করবো, এটা তো মার্কেট তৈরি করা লাগবে। তো আসলে এটা তো প্র্যাকটিক্যাল নিড না, এটা তো প্র্যাকটিক্যাল নিড না। এটা আপনাকে এমন কিছু একটা বিষয় নিয়ে শুরু করতে হবে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নিড মানুষের, যেটার জন্য মানুষ আপনাকে খুঁজবে। তাহলে এটা হচ্ছে এই যে কোনো মার্কেটিং এর প্রোডাক্ট আপনাকে যদি চুজ করতে হয়, আপনাকে এই 4 নম্বর বিষয়টা মাথায় রাখতে হবে। 5 নম্বর বিষয়, স্ট্রং মার্কেট ডিমান্ড, যে এটার হিউজ পরিমাণ ডিমান্ড আছে। এখন বিষয় হচ্ছে যদি একটা প্রোডাক্টের যদি হিউজ পরিমাণ ডিমান্ড যদি মার্কেটে থাকে, তাহলে অবশ্যই সেটার মধ্যে হাই প্রফিট পটেনশিয়াল হবে না, সেটার মধ্যে হাই প্রফিট পটেনশিয়ালিটি থাকবে না, এটা স্বাভাবিক। এটার মধ্যে মিনিমাম কম্পিটিশন থাকবে না, এটার মধ্যে হাই কম্পিটিশন থাকবে এটার মধ্যে। তাহলে তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখেন, আমার হাতের আপনার হাতের আমাদের কারো হাতের হাতের যে 5টা আঙ্গুল কিন্তু সমান না। তাহলে এইখানেও যে 5টা বিষয়, এই 5টা বিষয় আপনি যে সমান তালে পাবেন, এটাও কিন্তু ঠিক না। কিন্তু আপনাকে 5টা বিষয় অ্যানালাইসিস করে যেটা আপনার জন্য কমফোর্ট হয়, ওইটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। যে ম্যাক্সিমামটাই আপনাকে একটু খেয়াল করতে হবে, যে আমি মিনিমাম কম্পিটিশন যদি খুব চাই, মানে খুব একেবারে এমন একটা ব্যবসা করতে চাই যেটা এলাকার মধ্যে একেবারে কেউই করে না, তাহলে মাথায় রাখতে হবে এটা কোনো মার্কেট ডিমান্ডই নেই। এবং মার্কেট যেহেতু ডিমান্ড নেই, তার মানে আপনি এটা নিয়ে যতই প্রফিট করেন না কেন, যতই এটা প্র্যাকটিক্যাল নিড সলভ হোক না কেন, এটা সেল করাটা আপনার জন্য একটু কঠিন, যেহেতু মার্কেট ডিমান্ড নেই। আবার যদি মার্কেট ডিমান্ড যদি আপনাকে যদি দেখে যদি করতে, তাহলে দেখা যাবে এলাকার মধ্যে অনেক দোকানপাট, অনেক এলাকার মধ্যে অনেক এটা নিয়ে মার্কেটিং করে। তারপরে দেখতে হবে যে মার্কেট ডিমান্ডও আছে, একটু মিডিয়ামে থাকতে হবে আর কি, যে হাই মার্কেট ডিমান্ড এটা না করে আপনি মিডিয়ামে থাকেন। সবকিছু যদি একটু মিডিয়াম মিডিয়াম যদি একটু চিন্তা করে দেখেন, দেখবেন যে এটা দিয়ে আপনি খুব ভালো একটা বিজনেস করে আপনি উঠতে পারবেন এখানে। আপনি যে কোনো মার্কেটিং সেক্টরে যদি আপনি আসেন, আপনি কোন পণ্যটা নিয়ে আপনি শুরু করবেন, আপনি যখন অ্যামাজনে যাবেন, এই অ্যামাজনে গিয়ে দেখবেন যে ওখানে প্রোডাক্টের অভাব নেই। আপনার কি লাগবে, সুই সুতা লাগবে, ওইটাও আছে ওখানে। আপনার গাড়ি লাগবে, ওইটাও আছে এখানে। তার মানে আপনি কি চাই, আপনি আপনার কি চান, আপনি সব কিছু কিন্তু আপনি ওখানে পাবেন। তার মানে আপনাকে প্রোডাক্ট চুজটা আপনাকে ওখান থেকেই তখন করতে হবে এখানে। তাহলে আমরা যখন প্রোডাক্টটা যখন চুজ করব, তখন অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত আমরা প্রোডাক্টটা চুজ করব। এই 5টা বিষয় যেন আমাদের মাথায় যেন থাকে। ওকে, এটা এটা বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন আমরা মূলত কোনটা নিয়ে আমরা বিশেষ করি। এই 5টা বিষয় যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রে টেকনোলজি হচ্ছে 1 নম্বর বিষয়। কারণ হচ্ছে এটা আপনি দেখবেন যে মিনিমাম কম্পিটিশন আপনার এলাকার মধ্যে, আপনি যদি আপনার এলাকাতেই যদি চিন্তা করেন আর কি, তাহলে কারণ আপনার এলাকাতে ধরেন যে আপনি কোন একটা টেকনোলজির কোন একটা বিজনেস শুরু করছেন, ধরেন যে আপনি সিসি ক্যামেরা বিজনেস শুরু করছেন, আপনি দেখবেন আপনার এলাকাতে যদি কোনো একটা মুদির দোকান দেন, 1 মাস 2 মাস পরে আপনার দোকানের পাশের দোকানে আবার একজন একটা মুদির দোকান দিয়ে দিচ্ছে। কারণ কি জানেন, আমাদের টেন্ডেন্সি হচ্ছে এরকম যে আমি দেখতেছি এই দোকানের ব্যবসাটা তো ভালোই চলতেছে, এই দোকানে তো মুদির দোকান, আর সারাদিন মানুষ লাগে থাকে, সারাদিন মানুষের ভিড় থাকে, তাহলে তো ভালোই ব্যবসা করতেছে, প্রফিটও খুব ভালো করতেছে, তাহলে আমি বসে আছি কেন? আমিও এক কাজ করি, পাশে যেহেতু দোকান একটা খালি আছে, আমি একটা মুদির দোকান দিয়ে দিই। আমাদের মানে আমাদের টেন্ডেন্সি হচ্ছিল, আমি দেখতেছি একজনে একটা ফাস্ট ফুডের দোকান দিয়েছে, দেখলাম যে আরে এটার মধ্যে তো সারাদিন ভিড় থাকে, আমি বসে আছি কেন? আমার কাছে কি টাকা কম আছে নাকি? পাশের দোকান খালি আছে,
ওই দোকানে আমি আরেকটা ফাস্ট ফুডের দোকান দিয়ে দিব। আমি ব্যবসা পারি আর না পারি, আর একজনের দিকে কিন্তু আমরা ব্যবসা দিয়ে দিই এখানে। কিন্তু টেকনোলজির বিজনেসটা হচ্ছে এমন একটা ব্যবসা, ইচ্ছা করলে কেউ দিতে পারবে না। আপনি ধরেন যে টেকনোলজি রিলেটেড কোন একটা বিজনেস আপনি শুরু করছেন, ইচ্ছা করলো আরেকজন দিয়ে দিল, এটা সম্ভব না এখানে। কারণ হচ্ছে তাকে এটা সম্বন্ধে জানতে হবে, সেটা সম্বন্ধে আপনাকে স্কিল দিতে হবে। ওই মুদি দোকান সম্বন্ধে স্কিলের প্রয়োজন নেই তেমন একটা। এই মুদি দোকানে দেওয়া বসলে মানুষজন এসে এমনিতেই ভিড় করবে, লোকজন এসে কাজ, মার্কেটিং এর লোকজন এসে পণ্য দেওয়া যাবে বাকিতে, আপনি বিক্রি করে টাকা দিবেন। তার মানে দেখেন যে এখানে কম্পিটিশনটা খুব হাই হয়, যার কারণে কিন্তু ওই মুদি দোকানে কিন্তু আপনাকে বাকি দিতে হয়, কারণ বাকি না দিলে কাস্টমার ধরা যায় না, কারণ এখানে কম্পিটিশন খুব হাই। কিন্তু টেকনোলজির ক্ষেত্রে এটা যারা শুধুমাত্র অবগত অথবা যারা কিনা শুধুমাত্র এই সম্বন্ধে জানে, শুধুমাত্র তারাই বিজনেস করতে হবে এখানে। তার মানে এইটার মধ্যে তুলনামূলকভাবে কম্পিটিশনটা একটু কম। 2 নাম্বার যেটা ছিল প্রফেশনাল এন্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা কাজ করে কিনা, আপনি মুখ খুলে বলতে পারবেন যে আমি আইটি নিয়ে কাজ করি। আমি আপনি ভিজিটিং কার্ডের মধ্যে আপনি লিখতে পারবেন যে আপনি আইটি স্পেশালিস্ট। তাহলে দেখেন যে এইখানে কোনো প্রবলেম নেই, হাই প্রফিট আছে এটার মধ্যে। যেটার মধ্যে সত্যি অর্থে বিজনেস যদি করেন দেখবেন যে এটার মধ্যে হাই প্রফিট করা যায়। আপনি যদি সফটওয়্যার বিজনেস যদি করেন, এক একটা সফটওয়্যার অনেক সময় 50,000-ও সেল হয়, এমনও কিছু সফটওয়্যার আছে যেটা আপনার 50 লাখ টাকাতেও সেল হয়। তার মানে এটা নিয়ে যদি মার্কেটিং করা যায়, এখানে কিন্তু দারুণ একটা প্রফিট করার সুযোগ আছে, এবং এটা মানুষজন কিন্তু যার দরকার, যার এটা প্রয়োজন তারা কিন্তু এটা নিবে। সিসি ক্যামেরা এটাও কিন্তু এখন নিত্য প্রয়োজন একটা বিষয়, যেটা যেটা বলছিলাম যে আপনার নিত্য প্রয়োজন হইতে হবে, অথবা পার্সোনাল নিড থাকতে হবে, কারণ মানুষ এখন কিন্তু সিকিউরিটি চায়। তো সিকিউরিটি চাইলে এখন সিসি ক্যামেরা বলেন, ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, অথবা এই কম্পিউটার অ্যাক্সেসরিজ বলেন, অথবা ধরেন যে আপনার যে কোনো ওয়েবসাইট বলেন, আপনার অ্যাপস বলেন, এগুলো এখন মানুষ কিন্তু এখন নিত্যদিনের বিষয় হয়ে গেছে। এইগুলো মানুষ এখন চায়। তার মানে আপনি এগুলো নিয়ে একটু আপনি বিজনেস করতে পারেন। তো এটা আপনার প্র্যাকটিক্যাল নিডও আপনার সলভ করবে, এবং মার্কেটেও কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ডও কিন্তু এটা আছে। এবং আপনি দেখবেন যে পৃথিবীর যারা সেরা ধনী ব্যক্তি, তাদের এই যে তারা যে 10 জন, প্রথম সারির যে 10 জন ব্যক্তি, তাদের একজনকে আপনি খুঁজে বের করতে পারবেন না যারা টেকনোলজি ছাড়া বিজনেস করে, একজনও পাবেন না আপনি এখানে। তার মানে পৃথিবীটা এখন চলতেছে টেকনোলজির উপর। আপনি দেখেন জেফ বেজোসের কথা বলেন, সে টেকনোলজি নিয়ে বিজনেস করে। আপনি ইলন মাস্কের কথা বলেন, সে তার যে স্পেস এক্স অথবা টেসলা কোম্পানির গাড়ি, তাহলে সে টেকনোলজি নিয়ে বিজনেস করতেছে। আপনি বিল গেটস এর কথা বলেন, আপনি মার্ক জাকারবার্গের কথা বলেন, সবাই। তার মানে সবাই কিন্তু এই টেকনোলজি নিয়ে কিন্তু বিজনেস করতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি যে বিজনেস করব, আমি মার্কেটিং করব, কাস্টমার পাবো কি? এটা হচ্ছে একটা মানে বড় একটা কোয়েশ্চেন, যে আমি কাস্টমার পাবো কোথায়। দেখেন আপনাকে যেটা করতে হবে, একটু বর্ডার ক্রস করতে হবে এখানে। আমরা অনেক সময় যেটা করি, মানে একটা কথা আছে, পৃথিবীটা আমাদের কাছে 8 কিলোমিটার মনে হয়, যে পৃথিবীটা আমাদের কাছে 8 কিলোমিটার। কিভাবে 8 কিলোমিটার? যে একটা গবেষণায় দেখা যায় যে আসলে যে আমরা যেখানে বসবাস করি, ওখান থেকে আমার বাচ্চার স্কুল, এটা 8 কিলোমিটারের ভিতরে হয়। আমার যে অফিস, সেটাও 8 কিলোমিটারের ভিতরে হয়। আমার এলাকার যে বাজার, এটাও আমার এই 8 কিলোমিটারের ভিতরেই হয়। এটা হচ্ছে গবেষণায় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই এভারেজ। তো আমরা কিন্তু ওই সারাদিনে কি করি, সারাদিনে আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, আমি আমার অফিসে যাই, আমি প্রয়োজনে ডাক্তারখানায় যাই, প্রয়োজনে আমি বাজারে যাই। ওই দেখেন ঘুরে ফিরে কিন্তু আমার 8 কিলোমিটারের ভিতরে কিন্তু আমি ঘুরতেছি। এখন দেখেন আমি যখন সকালে ঘুম থেকে উঠে যখন অফিসে যখন রওনা হলাম, তখন দেখলাম যে বাসার মানে ইয়ার মধ্যে কি বলে, রাস্তায় প্রচন্ড পরিমাণ জ্যাম। তখন মনে মনে চিন্তা করি বাংলাদেশটা পুরোটা জ্যামে ভরা। যখন দেখেন কোন একটা প্রবলেম তৈরি হয়, তখন চিন্তা করি যে সব জায়গায় হেলথের সমস্যা। কিন্তু দেখেন প্রবলেম হয়েছে একটা, আমি চিন্তা করতেছি কি সব জায়গায় সমস্যা। জ্যাম লাগছে এই রাস্তায়, আমি চিন্তা করছি পুরো বাংলাদেশের মধ্যে জ্যাম। তার মানে হচ্ছে আমরা চিন্তা করি বাংলাদেশটা 8 কিলোমিটার। আমরা সবসময় এই 8 কিলোমিটার দিয়ে অ্যানালাইসিস করি। তো আপনাকে আমাকে এই 8 কিলোমিটারের বাইরে বেরোতে হবে। 8 কিলোমিটার থেকে আপনাকে আমাকে একটু বের হতে হবে, এইটা মানে বর্ডার ক্রস করতে হবে এখানে। দেখেন
যে মার্ক জুকারবার্গ সে যদি চিন্তা করতো, প্রথমত সে যখন ফেসবুকটাকে আবিষ্কার করে, ফেসবুকটা সে যখন তৈরি করে, আপনারা জানেন যে এটা তার জাস্ট একটা সোশ্যাল মিডিয়া হিসেবে যে সে এটা তৈরি করবে বিষয়টা কিন্তু এরকম ছিল না। সে এটাকে তার বন্ধুদের মধ্যে একটা কমিউনিকেশন করবে, এটার জন্য জাস্ট একটা সাইট তৈরি করবে। পরবর্তীতে সে এটাকে মার্কেটে ছেড়ে দেয়। সে কিন্তু এটা চিন্তা করে নাই যে এটার কাস্টমার কারা। সে দেখেন এটাকে এমন ভাবে ডেভেলপ করছে, এখনকার পৃথিবীর মধ্যে অন্যতম সাইট গুলোর মধ্যে ফেসবুক একটা। এবার বলেন যে ফেসবুকে কাস্টমার কারা? ফেসবুকে আপনাকে আমাকে চিনে? চিনে না। ফেসবুকে আপনাকে পাশে এসে নক দেয় যে ভাই আমি ফেসবুক থেকে আসছে মার্ক জুকারবার্গ, আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আমার সাইটে বিজ্ঞাপন দিয়ে না। সে কে এসে বলেও না। আপনার মেসেঞ্জার নক দেয় যে ভাই কেমন আছেন, সকালে নাস্তা করছেন কিনা, নক দেয়, তাও দেয় না। কিন্তু তার বিজনেস হয় কিনা? বিজনেস হয়। আপনি বিল গেটসের কথা চিন্তা করেন, সে বিজনেসটা করতেছে কি? তার কাস্টমার কারা? তার কাস্টমার ভাই আপনি, তার কাস্টমার আমি। যে বিজনেসের কাস্টমার কারা? আমরাই ভাই। তার মানে এখানে মাথায় রাখতে হবে কাস্টমার নিয়ে টেনশন নেই, আপনাকে অল টাইম কাজ করতে হবে সার্ভিস নিয়ে। কাস্টমার ভাই আপনার কাছে আসবে। আপনি যখন বসুন্ধরা সিটিতে যখন একটা দোকান দেন, আপনি কিন্তু এটা চিন্তা করেন না যে কাস্টমার কারা এখানে, অথবা কাস্টমার কারা আসবে এখানে। আপনি সার্ভিসটা যত বেটার করতে পারবেন, আপনি যত সুন্দর ডেকোরেশন করতে পারবেন, আপনার প্রোডাক্ট যত কোয়ালিটিফুল করতে পারবেন, কাস্টমার ভাই একজন একজন করে আসা শুরু করবে আপনার এখানে। তার মানে আপনি ভাই শুধুমাত্র আপনার সার্ভিসটা আপনি বেটার দেওয়ার চেষ্টা করবেন এখানে। এরপর আপনার কাস্টমার কিভাবে আসবে, কাস্টমার কারা, এইটা নিয়ে কিন্তু আমাদের আগামী ক্লাসগুলোতে কিন্তু আলোচনা আছে এখানে। যে কাস্টমারকে কিভাবে আমি আমার আমার সাইটে নিয়ে আসবো, কাস্টমার কাছে আমি কিভাবে প্রোডাক্ট আমি সেল পর্যন্ত নিয়ে যাবো, এটা নিয়ে কিন্তু আমরা আগামী ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিং শিখবো। এরপরের ক্লাসে আমরা ক্যানভার ডিজাইন শিখবো। কারণ ওই যে বললাম যে অ্যাফিলিয়েট করতে গেলে আপনার ব্যানার লাগবে, ব্যানার ডিজাইন করতে হবে না? তাহলে এই ব্যানার লাগবে, ব্যানার সাথে আমার কন্টেন্ট লাগবে। তারপর হচ্ছে এটাকে যখন মার্কেটিং করবো তখন লিড লাগবে, তাহলে লিডটা কিভাবে কালেক্ট করবো, তার মানে কাস্টমার কিভাবে আমার কাছে আসবে, এটা ডাটাবেস লাগবে। আমি কি কোন পলিসিতে কাস্টমার কাছে আমি পৌঁছাবো, কোন পলিসিতে আমি সেলস পর্যন্ত পৌঁছাবো, এটার জন্য আমার রিটার্গেটিং লাগবে। এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা আগামী 4টা ক্লাসে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আলোচনা করে যাবো ইনশাআল্লাহ এখানে। তো আমাদের সামনে 4টা ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যে আলোচনাতে ছিলাম সেটা হচ্ছে আমরা যে নিশ সিলেক্ট করলাম টেকনোলজি। এখন টেকনোলজির মধ্যে তো ভাই অনেক কিছু আছে। এটার মধ্যে দেখা যায় যে আপনার সফটওয়্যারও আছে আবার হার্ডওয়্যারও আছে। আপনি কোনটা নিয়ে আপনি কাজ করবেন? আপনি কি মোবাইল অ্যাক্সেস নিয়ে করবেন, না মোবাইল নিয়ে করবেন, না কম্পিউটার অ্যাক্সেস নিয়ে করবেন, না কম্পিউটার নিয়ে করবেন, না আপনি সিসি ক্যামেরা নিয়ে করবেন, নাকি আপনি গাড়ি বিজনেস করবেন, কি করবেন মূলত? নাকি আপনি এই সেক্টরে আসবেন না, নাকি আপনি অনলাইনে সফটওয়্যারে চলে যাবেন, যে আপনি ঘরে বসে সফটওয়্যার যারা তৈরি করতেছে এইগুলো আপনি মার্কেটিং করবেন, কোনটা করতে চান আপনি এখানে? তো এই ক্ষেত্রে যে গবেষণার যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে বর্তমান সময় নাম্বার ওয়ান নিশ হচ্ছে সফট প্রোডাক্ট, এবং সেটা হচ্ছে অনলাইন কোর্স। কেন? কারণ হচ্ছে দেখেন সফটওয়্যার এটা তো প্রফিটও বেশি, সব ওকে, কিন্তু এই সফটওয়্যার কিন্তু আপনার প্রয়োজন। এটা কি সাধারণত যারা ব্যবসা করে না তার কি সফটওয়্যারটা প্রয়োজন? তাহলে আমাদের 18 কোটি মানুষের জন্য কি সফটওয়্যার প্রয়োজন? অবশ্যই না। আমাদের 18 কোটি মানুষের জন্য কি ওয়েবসাইট প্রয়োজন? অবশ্যই না। 18 কোটি মানুষের জন্য কি ডোমেইন হোস্টিং প্রয়োজন? অবশ্যই না। কারণ ওই যে পাঁচটা এলিমেন্ট ছিল, 5 এলিমেন্টের মধ্যে একটা ছিল কি, আপনাকে যেন এটা প্র্যাকটিক্যাল নিড যেন হয়। আর প্র্যাকটিক্যাল নিড বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মানুষের জন্য এটা প্রয়োজন হয় নিত্য দিনের, এবং এটা যেন বেশিরভাগ মানুষের জন্য প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এডুকেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা 18 কোটি মানুষের জন্যই দরকার। এডুকেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা 18 কোটি মানুষের জন্যই দরকার বাংলাদেশে। আমি যদি ওয়ার্ল্ড এর কথা বলি তাহলে এটা সবার জন্য দরকার। এবং আপনারা জানেন যে এডুকেশন সিস্টেমটা কিন্তু এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। এতদিন আমাদের এডুকেশন সিস্টেম ছিল পৃথিবীর, সেটা হচ্ছে জব এডুকেশন, যে আমরা একটা পড়াশোনা করব, পড়াশোনা করে আমি জব করবো। জব বলতে মূলত জবটাকে বোঝানো হচ্ছে না, জব বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা জায়গায় বসে আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে মূলত জব বোঝানো হচ্ছে এখানে। যে আমি বিবিএ করবো, এমবিএ করবো, আমি ব্যাংকে জব করবো। তো ব্যাংকে জব তো আপনি ঘরে বসে করতে পারবেন না, ব্যাংকে জব আপনাকে নির্দিষ্ট একটা ব্যাংকে অফিসে গিয়ে আপনাকে জব করতে হবে। করোনার কারণে ব্যাংকে তালা লাগছে, করোনার কারণে ব্যাংক যেহেতু লকডাউন পড়ে গেছে, লকডাউনের কারণে যেহেতু আপনার ব্যাংক ওপেন হচ্ছে না, ব্যাংক যেহেতু এখন বন্ধ থাকে, তাহলে আপনার এখন প্রয়োজন নেই। আপনি তাহলে এখন আসতে পারেন, যখন প্রয়োজন হবে তখন আপনাকে ডাকতে হবে, তাহলে আপনার চাকরিটা নাই, আপনাকে ছাঁটাই করা হচ্ছে। কারণ কি? আপনার ওই সিটটা এখন আপনার প্রয়োজন নাই। কিন্তু অনলাইনে দেখেন,
অনলাইনের যে বিষয়গুলো দেখেন, যে কোর্সের যে বিষয়গুলো, তাও কি এটা ফিজিক্যাল কোর্স, এটা অনলাইন কোর্স, সেটা দেখেন প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এখনকার গার্ডিয়ানরা চিন্তা করতেছে আমার ছেলে মেয়ের করোনা হোক আর যাই হোক, ছেলে মেয়ের লেখাপড়াটা দরকার। কারণ এই লেখাপড়া না থাকার ফলে ছেলে মেয়ে এখন আসক্ত হয়ে যেতেছে পাবজি খেলাতে। ছেলে মেয়ে এখন মানে কি বলে ব্রেন ক্যান্সার হয়েছে কিছুদিন পরে এইগুলো করতে করতে। তাহলে তারা চেষ্টা করতেছে তারা কিছু শিখুক, চাই না থাকুক, না শিখুক, তারা কিছু একটা করুক, শিক্ষার মধ্যে থাকুক। নালে এই যে আমরা যে গত 1-1.5 বছর যে আমরা পড়াশোনা নাই, এটা আমরা ঠেলাটা বুঝবো আগামী 10 বছর পরে গিয়ে। তাহলে এই যে এখন যে এডুকেশনটা চেঞ্জ হচ্ছে, জব এডুকেশন থেকে এখন আমরা চলে আসতেছি টেন্ট এডুকেশনে। এটা কিন্তু আমরা বলতে আমরা না, এটা হচ্ছে সারা পৃথিবী। এখন চলে আসতেছে টেন্ট এডুকেশন। টেন্ট এডুকেশন হচ্ছে এমন একটা এডুকেশন যে এডুকেশনে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকবে না, ওইটার সাথে সাথে আপনাকে স্কিল থাকবে। যার কারণে দেখেন, যদি আপনার মধ্যে যদি স্কিল থাকে, সেটা সেই স্কিল কিন্তু আপনার একটা জায়গায় বসে কাজ করার মতো না। আপনি যেখানে থাকবেন সেখানে বসে আপনি কাজ করতে হবে। যে আপনি সেন্ট মার্টিন আছেন, আপনি সেন্ট মার্টিন থেকে আপনি কাজ করতে পারবেন। যেমন আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলেন, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে নির্দিষ্ট অফিসে গিয়ে আপনাকে কাজ করতে হয় না। আপনি সেন্ট মার্টিন যাবেন, আপনি সেখানে বসে কাজ করবেন। আপনি ছাদে বসে, বাসার ছাদে বসবেন, সেখানে বসে আপনি কাজ করতে পারবেন। তাহলে দেখেন, এইটাকে বলা হচ্ছে টেন্ট এডুকেশন, যে আপনি যেখানে আপনার এডুকেশনও সেখানে, আপনি যেখানে আপনার কেরিয়ারও সেখানে। কিন্তু ওই ব্যাংকেরটা কিন্তু ওইরকম না। তো এই যে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোর্স দরকার, শিখাটা দরকার। এটা হচ্ছে অনলাইন কোর্স। এখন বলতে পারেন যে ভাই এটা কি কোনো প্রোডাক্ট হইলো? এটাই হচ্ছে কি বর্তমানে, এটা আমার কথা না ভাইয়া, এটা এটা কিন্তু আপনি গুগলকে জিজ্ঞাসা করলে গুগল সেম কথাটাই বলবে। আপনি যদি অ্যামাজনে যদি আপনি গিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন ওখানেও তারা কোর্স সেল করে, এবং কোর্স সেলের মধ্যে তারা প্রফিটও বেশি দেয় এখানে। আপনি যদি এখানে ইউডেমির কথা যদি চিন্তা করেন, আপনি udemy.com-এ আপনি যাবেন, আপনি কি শিখতে চান আপনি সব পাবেন এখানে। কি শিখতে চান আপনি? ওয়েব ডিজাইন শিখতে চান, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে চান, যে পাইথন শিখতে চান না পিএইচপি, আপনি কি শিখতে চান আপনি, সব আছে এখানে। আবার পাশাপাশি দেখেন এই ইউডেমির, আপনি যদি একদম নিচের দিকে যদি চলে আসেন এই সাইটের, দেখবেন যে এখানে একটা অ্যাফিলিয়েট অপশন আছে এখানে। আবার তার মানে এই এখানে আপনি ইচ্ছা করলে অ্যাফিলিয়েটও করতে পারেন। আপনি অ্যামাজনে ইচ্ছা মানে অ্যাফিলিয়েট করতে পারেন। আপনি গোডেডি একটা সাইট আছে, আপনারা জানেন, যেখানে ডোমেন হোস্টিং কেনা যায়। আপনি ওখান থেকে ডোমেন হোস্টিং কিনতেও পারেন, আবার আপনি ওখানে গিয়ে অ্যাফিলিয়েটও করতে পারেন। নেমচিপ, যেখানে কিনা আপনি ওখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারেন, ওখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনতেও পারেন, আবার আপনি ইচ্ছা করলে ওখান থেকে অ্যাফিলিয়েটও কিন্তু করতে পারেন। তার মানে হচ্ছে এখনকার দুনিয়ার যে বড় বড় যে ওয়েবসাইট গুলো, আপনি আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, ওইগুলোতে আপনি কেনাকাটাও করতে পারেন, ইচ্ছা করলে আপনি অ্যাফিলিয়েটও করতে পারেন। তার মানে আপনি কেনাকাটাও করতে পারেন, আপনি ইচ্ছা করলে এটা সেলও করতে পারেন। তার মানে প্রত্যেকটা জায়গায় আমি যতগুলো সাইটের কথা বললাম, প্রত্যেকটা জায়গায় সফট প্রোডাক্ট নিয়ে কাজ হয়। এবং বর্তমান সময়ে এটা আপনার কোর্সটা এখন বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটা বিষয়। কারণ হচ্ছে আপনি ধরেন যে অ্যাফিলিয়েট করবেন, আপনি নিজেও তো কোর্স কিনছেন এখানে, আপনি নিজেও এখানে অ্যাডমিশন নিছেন না? তাহলে দেখেন আপনি নিজেও কিন্তু এখান থেকে অনলাইন থেকে আপনি কিন্তু কোর্স কিনে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে কিন্তু আপনি ক্লাসটা করতেছেন। তার মানে দেখেন আপনার কাছেও কেউ না কেউ কিন্তু এটা সেল করছে এখানে। তার মানে দেখেন যে এই যে বিষয়টা, দুনিয়াটাই এখন অ্যাফিলিয়েটেড সিস্টেমে চলে আসছে। আমি এটাকে আরো প্র্যাকটিক্যাল আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনার সামনে বুঝবেন যে সামনে আসতেছে এই বিষয়। এখন এখন আমরা যখন এই অ্যাফিলিয়েটটা করব, আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা, ল্যান্ডিং পেজ হচ্ছে ধরেন আগোরা, স্বপ্ন, এগুলো হচ্ছে ল্যান্ডিং স্টেশন অথবা ল্যান্ডিং শপ বলা হয়, অথবা সুপার শপ বা চেইন শপ। তো এটি হচ্ছে অনলাইনে ভাষায় এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওখানে কাজ কি মূলত, যে একজন কাস্টমারের, সে আর খুব গুঁড়া মশলা কিনবে, সে কোথায় যাবে, সে স্বপ্ন শপিং সেন্টার যাবে, অথবা সে আগোড়াতে যাবে, ওখান থেকে গিয়ে সে কেনাকাটা করে আসবে, সে ওখানে গিয়ে কোকা কোলাটা কিনে নিয়ে আসবে। তার মানে ওই জায়গাটা লাগবে। অনলাইনে একজন কাস্টমার যে আপনার কাছ থেকে যে পণ্যটা কিনবে অথবা আপনার সাথে যে যোগাযোগ করবে, এটার মাধ্যমটা কি? এটার মাধ্যমটা হচ্ছে আপনার একটা সাইট লাগবে, ওয়েবসাইট লাগবে, যেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেখানে কাস্টমার এসে ল্যান্ড করবে এখানে। এই জন্য এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজের মধ্যেই দেখা যাবে যে আপনি যে যে প্রোডাক্টগুলো আপনি সেল করেন, এগুলো সুন্দর করে এখানে আপনি ডেকোরেশন করে আপনি তুলে দিবেন কাস্টমার, এবং আপনি এই ল্যান্ডিং পেজটাকে নিয়ে আপনি মার্কেটিং করবেন।
দেখবেন যে ওই কাস্টমাররা আপনাকে ল্যান্ডিং পেজে আসবে, এখন এখান থেকে অর্ডার দেওয়া শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করবো কিভাবে? ল্যান্ডিং পেজ যেটা করতে হবে, আপনাকে আমাকে তৈরি করতে হবে না, আমাদেরকে যেটা করতে হবে, থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আপনাকে শুধুমাত্র একটু বক্সের বাইরে গিয়ে একটু চিন্তা করতে হবে। মূলত উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে কাস্টমাররা যেন আমার পেজে যেন আসে, তাই তো? এখন ল্যান্ডিং পেজ যদি করতে হয়, এখন আপনার আবার একটা ইনভেস্টমেন্টের বিষয় থাকে, 15-20 হাজার টাকা লাগবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে। অথবা আপনাকে ওয়ার্ড পেজ দিয়ে যদি করতে হয়, তাও মিনিমাম 1000-1000 টাকা লাগবে। অথবা আপনাকে ওয়ার্ড পেজ কাস্টমাইজেশনটা শিখে ফেলতে হবে এবং নিজে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে হবে তখন। তো আমরা ওই দিকে যাব না, এখন আমরা ওই দিকে না গিয়ে আমরা যেটা করব, আমরা ফেসবুকটাকে ব্যবহার করতে পারি। আমরা দেখেন, গত দ্বিতীয় যে ক্লাসটা ছিল আমাদের, সেখানে কিন্তু ফেসবুক নিয়ে আমাদের আলোচনা ছিল। আমাদের যে স্কলারশিপের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, প্রত্যেকটা একটার সাথে একটা জড়িত কিন্তু এখানে। তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। তাহলে এই যে দেখেন, এখন কিন্তু ফেসবুকে চলে আসছে যে ফেসবুক লাগবে। এবার আপনাকে ল্যান্ডিং পেজের বিকল্প হচ্ছে ফেসবুক পেজ। আপনার অবশ্যই সুন্দর একটা ফেসবুক পেজ থাকতে হবে, যে পেজের মধ্যে আপনি বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন ব্যানার নিয়ে আপনি মার্কেটিং করবেন, এবং ওই পেজটাকে মূলত আপনি মার্কেটিং করবেন, যেন কাস্টমাররা যেন আপনার এই পেজে এসে যেন অর্ডারটা করে। তাহলে দেখেন, আমরা আপাতত যেহেতু নিউ স্টার্ট আপ, আমরা যেহেতু সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট না গিয়ে আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজের বিকল্প হিসেবে ফেসবুক পেজটাকে দাঁড় করে ফেলতে পারি। আপনি ফেসবুক পেজের মধ্যে রেসপন্সিভ সেলস সিস্টেম করে ফেলতে পারেন, যে একজন কাস্টমার আপনার মেসেঞ্জার চ্যাট বক্সে আসবে, চ্যাট বক্সে এসে আপনার সাথে যোগাযোগ করতে চায়। এখন আপনি কতজন কাস্টমারকে আপনি অ্যান্সার দিবেন? অনেকেই হয়তো আপনাকে কন্টিনিউ আপনাকে এসএমএস দিচ্ছে, মেসেঞ্জার ইনবক্স করতেছে। তাহলে দেখেন, একজন কাস্টমার আপনার পেজে এসে কি কি কোশ্চেন করতে পারে। আপনি ধরেন বিজনেস করেন, কাপড়ের বিজনেস, আপনি ধরেন যে শাড়ি বিজনেস করেন, আপনি এখানে শাড়ির দোকান, শাড়ির একটা অনলাইন মার্কেট আছে ফেসবুকে। কেউ কিন্তু আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে না যে ভাই আপনার কাছে কি টি শার্ট আছে, এটা কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না। আপনার কাছে এটা জিজ্ঞাসা করবে যে ভাই এই শাড়িটার দাম কত, অথবা এটা কোন দেশি, বা এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাকে কোয়ালিটি সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে এখানে। তার মানে আপনি যেই ধরনের পেজ আপনি তৈরি করবেন, ওই পেজে মানুষ কি কি কোশ্চেন করতে পারে, আপনার এই ব্যবসার মধ্যে কি কি প্রশ্ন হইতে পারে, এই প্রশ্নগুলো আপনি মেসেঞ্জার চ্যাট বক্সের মধ্যে সেট করে ফেলতে পারেন। এবং ওই প্রশ্নটার উত্তর কি হইতে পারে, আপনি সুন্দরভাবে মার্জিত ভাবে ওই উত্তরটা লিখে রাখতে পারেন। তাহলে হবে কি, ওই কাস্টমার যখন আপনার চ্যাট বক্সে আসবে, ইনবক্সে আসবে, সে ওই প্রশ্নগুলো লিস্ট গুলো সে দেখতে হবে, 4টা 5টা প্রশ্ন যাই থাকে, লিস্ট গুলো সে দেখতে হবে। সে কি করবে, সে এসে দেখবে আরে আমার প্রশ্নটা তো এখানে লেখাই আছে, সে কিন্তু আর কষ্ট করে লিখবে না। সে দেখবেন আপনার ওই প্রশ্নটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবে, ক্লিক করা মাত্রই আপনার কাছে প্রশ্নটা আসবে, বিষয়টাও কিন্তু এমন না। ক্লিক করা মাত্রই দেখবেন সেকেন্ডের মধ্যে তার কাছে অ্যান্সার চলে গেছে, ওই যে আপনি অ্যান্সারটা দিয়ে রাখছেন, ওই অ্যান্সারটা চলে যাবে। ধরেন যে আপনার কাছে, ধরেন যে আপনি কি করলেন, আপনি মোবাইল বিক্রি করেন, তাহলে আপনি কি রাখলেন যে মোবাইলের এই মডেল নাম্বারটা দিয়ে রাখছেন যে এটার দাম কত, জাস্ট ক্লিক করছে, অটোমেটিক তার কাছে অ্যান্সার চলে গেছে, এটার দাম হচ্ছে এটা। তাহলে দেখেন, আপনি অটোমেটিক্যালি কিন্তু শুধুমাত্র ফেসবুক দিয়ে কিন্তু আপনি অ্যাফিলিয়েটে নামতে পারেন এখানে। তার মানে এটা যখন আহামরি যে কিছু করতে হয়, বিষয়টা কিন্তু তা না। তাহলে এবার আসেন, কথা হচ্ছে ফেসবুক আপনি আমি কত বছর যাবত চালাই, এবার একটু চিন্তা করেন। যে ফেসবুক দিয়ে আপনি আমি এত বছর ইউজ করি, সেই ফেসবুকের কথা কিন্তু বলতেছি, এই ফেসবুক দিয়ে কিন্তু বিজনেস করা যায়। তাহলে আপনি আমি এত বছরে 10 বছর যাবত যদি ফেসবুক চালায় থাকি, এইবার চিন্তা করেন ফেসবুক থেকে আপনি কত টাকা লস করছেন। কারণ আপনি আমি যদি ফেসবুক দিয়ে যদি বিজনেস করতে পারতাম, তাহলে এতদিনে কিন্তু একটা লাভ হওয়ার কথা ছিল। তার মানে লাভ যেহেতু হয় না, এটা আপনার জন্য লস। তাহলে এবার আসেন যে এখন আপনার আরো কিছু কোশ্চেন হইতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে কি এটা আদৌ প্রচলন আছে কিনা। দেখেন, বাংলাদেশে বিকাশ আমরা সবাই কম বেশি ব্যবহার করি। বিকাশ সহ যত ধরনের কর্পোরেট কোম্পানিগুলো আছে, তারা সবাই এখন এই অ্যাফিলিয়েটে আসতেছে। আপনি আমি ভাই যত কিছুই বলি না কেন, আপনি আমি যত কিছু বলি না কেন, মাথায় রাখতে হবে কর্পোরেট কোম্পানির কাছে আপনার আমার কথা 1 পয়সার কোনো ভ্যালু নেই। কর্পোরেট কোম্পানি আপনার আমার কথা মতো ব্যবসা করে না, কর্পোরেট কোম্পানি গুগলের কথা মতো ব্যবসা করে। কারণ আপনি আমি হয়তো আবেগ নিয়ে চলি, কর্পোরেট কোম্পানি আবেগ দিয়ে চলে না। আপনি আমি বন্ধুর কথা শুনে অমুক জায়গায় একটা দোকান দিয়ে দিই, বাট কর্পোরেট কোম্পানি গুলো কিন্তু আপনার আমার কোনো পরামর্শই নিবে না। কর্পোরেট কোম্পানি সম্বন্ধে আপনি আমি যতই সমালোচনা করি, যতই কিছুই করি, সে গুগল যা বলবে সে তাই করবে। এটা চরম বাস্তবতা। আপনি দেখবেন গ্রামীণ ফোনের
বা বাংলা লিঙ্কের যে ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে দেখবে যে মানুষের সমালোচনা কাকে বলে। 100টা কমেন্টসের মধ্যে 90টা কমেন্টস নেগেটিভ। মানুষ পারে না যে ওই পেজের ভিতর দিয়ে গিয়ে ধরে গ্রামীণ ফোনের মালিককে ধরে মাইর দেয়, এটা সে শুধু পারে না। আর গালাগালি থেকে শুরু করে যা সবকিছু কিনা হয়। এরপরও দেখেন তো গ্রামীণ ফোন ব্যবসা ছেড়ে দিছে কিনা, অথবা সে আপনার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করছে কিনা, খারাপ একটা অ্যান্সার দিছে কিনা, কিচ্ছু না। সে কুল বিজনেস করতেছে এখানে, আপনাকে সুন্দর করে একটা অ্যান্সার দিতেছে। দিন শেষে আপনার কথার এক পয়সা ভ্যালু নেই, দিন শেষে হচ্ছে তার জন্য যেটা ভালো সে এটাই করতেছে। তো আপনি আমি অনেক সময় যে অনেক কিছু চিন্তা করতে পারি, অনেক সিস্টেম নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করতে পারি, কিচ্ছু যায় আসে না ভাই। তো যারা এই কাজগুলো করে, অনেকে ভাইরাল করে, লাভ কি? আপনার আমার লাভ কি? আপনি আমি ধরেন যে বিকাশ নিয়ে সমালোচনা করলাম, আপনার আমার লাভ হয়েছে কোনো? যদি ধরেন যে বিকাশ নিয়ে সমালোচনা করলে যদি আপনার আমার পকেটে 100 টাকা ঢুকতো, তাহলে আসেন একদম প্ল্যান করে বিকাশ নিয়ে আমরা সমালোচনা করি। তাহলে আমি কিন্তু বিকাশে মার্কেটিং করতেছি না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিতেছি যে আমি যদি কোন একটা কোম্পানি নিয়ে যদি সমালোচনা করি, আপনার আমার পকেটে ভাই টাকা ঢোকে না। কিন্তু দেখেন যে আপনি আমি যদি কোন একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করি, তাহলে আপনার আমার পকেটে টাকা ঢোকে। বিকাশ দেখেন সে বলতেছে বিকাশ অ্যাপে নতুন গ্রাহক আনলেই 100 টাকা বোনাস। তার মানে এটা কিন্তু এক ধরনের অ্যাফিলিয়েট, আপনাকে কিন্তু ডিরেক্ট অ্যাফিলিয়েটের কথা বলে নাই, কিন্তু এটাই কিন্তু অ্যাফিলিয়েট। যে আপনি গ্রাহক আনলে এটা কে আনবে, এই কাজটা কে করবে? এটা তো বিকাশ করবে না। বিকাশ কাকে বলতেছে এই কথাটা? এই কথাটা ভাই আমাকে বলতেছে, এই কথাটা আপনাকে বলতেছে। তার মানে আমি কি করলাম যে আমি আমার ছোট ভাই আছে বা একটা ফ্রেন্ড আছে, তার একটা বিকাশ অ্যাকাউন্ট দরকার, আমি শুধু তাকে রেফার করে দিলাম এখানে। যখন আমি রেফারটা যখন আমি করে দিলাম, সে বিকাশের গ্রাহক হয়ে গেল, বিকাশ আমাকে 100 টাকা বোনাস দিয়ে দিল এখানে। তাহলে দেখেন আমার কথা হচ্ছে, আমি যদি সিরিয়াসলি যদি বিকাশ নিয়ে যদি কাজ করি, আমার পক্ষে, শুধু আমার পক্ষে না, এটা সবার পক্ষেই, ডেইলি 10টা করে অ্যাকাউন্ট করা কোনো বিষয় না। ঘরে বসে থেকে ফোনে ফোনে কথা বলে 10টা অ্যাকাউন্ট করে ফেলা সম্ভব। তাহলে 10টা অ্যাকাউন্ট যদি করে ফেলি, আমার কিন্তু 100 টাকা চলে আসবে। এইখানে যে কন্ডিশন দিচ্ছে, কন্ডিশনটা কোনো বিষয় না, কন্ডিশনটাও কিন্তু ফুলফিল করে দেওয়া সম্ভব। তাহলে দেখেন যে 100 টাকা ডেইলি, মানে 100 টাকা একটা রেফার করলে আমি 100 টাকা পাচ্ছি, তো ডেইলি 10টা অ্যাকাউন্ট করে দিলে আমি কিন্তু 1000 টাকা পাই। মাসে 30,000 টাকা। বলেন এবার আমাকে 30,000 টাকা চাকরি কে দিবে? আমি মাস্টার্স কমপ্লিট করে বসে আছি, কে দিবে চাকরিটা আমাকে? অথবা 30,000 টাকা একটা চাকরি দিতে গেলে আমার কত টাকা ঘুষ তো লাগে না, স্পিড মানি লাগে। এই স্পিড মানি কত টাকা দেওয়া লাগবে বলেন? তাহলে দেখেন যে আসলে আপনি আমি কিন্তু এই বিকাশে চাকরি করতে পারি, 30,000 টাকা চাকরি চাই, কিন্তু বিকাশে যে চাকরি ছাড়াও এখানে 30,000 টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আমি আর খেয়াল করি না। এটা ছাড়াও আরো দেখেন পাঠাও, এখানেও কিন্তু রেফার করার সুযোগ আছে। দেখেন তারাও কিন্তু অ্যাফিলিয়েট শুরু করে দিচ্ছে এখানে। আসেন ফুড পান্ডা, আপনারা ফুড পান্ডা থেকে অর্ডার করি, সেম জিনিস এখানেও আপনি রেফার করতে পারেন। আপনি সহজের কথা বলেন, সেম। আপনি রকমারি.com, সেম, যে রেফার করলেই 300 প্লাস 200 সমান সমান 500 পয়েন্ট। তার মানে তারাও কিন্তু অ্যাফিলিয়েট কিন্তু করে ফেলছে এখানে। তার মানে দেখেন যে আসলে আপনি আমি যাই গবেষণা আলোচনা সমালোচনা যাই করি না কেন, এইগুলো তারা তাকায়ও দেখে না। তারা যেটা করে গুগল অ্যানালাইসিস করে, গুগলটাকে সে দেখে যে আসলে এসইও করে বা এই ধরনের অ্যানালাইসিস গুলো তারা করে যে বর্তমান সময়ে কোন মার্কেটিংটা জনপ্রিয় হইতেছে। পৃথিবীর শুরু থেকে মার্কেটিং ছিল, কেমন পর্যন্ত মার্কেটিং থাকবে, এই সেক্টর থাকবে। একটা সময় যখন টাকা ছিল না, তখন কি ছিল? বিনিময় প্রথা ছিল। তারপরে মার্কেটিং ছিল, বিনিময় প্রথা ছিল তখন। তখন দেখেন যে বিনিময় প্রথাতে কি ছিল, যে আমার কাছে চাল আছে, তোমার কাছে ডাল আছে, তোমার ডাল আমাকে দিবা, আমার চাল তোমাকে দিব, এই যে বিনিময় শেষ, লেনদেন ক্লিয়ার। যখন টাকার আবির্ভাব ঘটলো, তখন কিন্তু আস্তে আস্তে বাজারের প্রচলন ঘটলো। এই বাজার থেকে আস্তে আস্তে কিন্তু সুপার শপ হইলো। সুপার শপ থেকে এটা হয়ে গেল আবার আপনার ই কমার্স। ই কমার্সের মধ্যে এখন এই ই কমার্সটাকে আবার নিয়ে আসছে এবার রেফারে। তার মানে দেখেন মার্কেটিং কিন্তু আস্তে আস্তে, মার্কেটিং কিন্তু রয়ে গেছে, কিন্তু মার্কেটিং তো আস্তে আস্তে কিন্তু আপডেট হইতেছে। এখন দেখেন আপনি আমি যদি এখনো ব্যাকডেটেড যদি থাকি, যে ভাই আমি টাকা দিয়ে কেনাকাটা করবো না, আমি বিনিময় প্রথাতে যাব, দেখেন আপনার সাথে কেউ বিনিময় প্রথাতে আসে কিনা, কয়জন আসে একটু খেয়াল করেন। এটা দিয়ে আপনি মার্কেটিং হবে না এখানে। আপনি বাজারে যাবেন, এখন ওই ধরনের বাজারে আপনাকে লাখ টাকা দিয়ে আপনি সহজে যেতে চাইবেন না। আপনি সুপার শপে যাবেন। সাধারণত সাধারণত মানুষ এখন ঢাকা শহরে মানুষ এখন সুপার শপে যাওয়ার জন্য একটু মানে অভ্যস্ত হয়ে গেছে। তার মানে মানুষ কিন্তু এখন ওইভাবে অভ্যস্ত হয়েছে এখন। এবং যারা এখন বর্তমানে বিজি থাকে, বিজি যারা থাকে তারা সুপার শপে যাওয়ারও টাইম পায় না।
কারণ সারাদিন সে সকালে বের হয়ে রাতে আসতেছে অফিস থেকে, সে বাজার করবে কোন সময়? সে অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে, ঘরে তার বাজার চলে যাচ্ছে। আপনি চাল ডাল অর্ডার দিবেন, 1 ঘন্টার মধ্যে আপনার ঘরে প্রোডাক্ট সব চলে যাবে। তাহলে তাহলে আপনি সেম প্রাইসে আপনি বাজারে গেলে যে দামে আপনি কিনতেন, সেই একই দামে আপনি ঘরে বসে যদি আপনি পণ্যটা পেয়ে থাকেন, আপনি কেন বাজারে যাবেন? এবার আবার চলে আসছে, আপনাকে আবার কষ্ট করে অর্ডার দিতে হবে, এই এত কষ্টের প্রয়োজন নেই। আপনি কোন পণ্য অর্ডার করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, এটা আবার মার্কেটিং করার জন্য এবার অ্যাফিলিয়েট চলে আসছে। তারা আপনার কাছে এসে কিন্তু আপনাকে মার্কেটিং করতেছে ফেসবুকে, যে ভাই আপনার আমার কাছে এই জিনিসগুলো আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন, আমি আপনাকে এই ডিসকাউন্ট বা এই ধরনের অফার দিচ্ছি আমি আপনাকে। তার মানে দেখেন যে মার্কেটিংটা কিন্তু ডে বাই ডে কিন্তু আপডেট হইতেছে। বুদ্ধিমানের কাজ হচ্ছে এই সেক্টরে এটার সাথে নিজেকে তাল মিলানো। তাহলে এটাতে যদি তাল মিলাইতে যাই, তাহলে দেখবেন যে সত্যিকার অর্থে আপনি কখনোই কোনোদিন বেকার থাকবেন না, কারণ মার্কেটিং বা কিয়ামত পর্যন্ত মার্কেটিং থাকবে। এটা আপনি এই সেক্টরে কখনোই কেউ বেকার থাকে না। একজন অ্যাকাউন্টস ম্যানেজার সে বেকার হয়ে যেতে পারে, কারণ এখন সফটওয়্যার এতটাই আপডেট হইতেছে, এআই টেকনোলজি যেহেতু চলে আসছে, এখন অ্যাকাউন্টস ম্যানেজারেরা সামনের দিনে হয়তো প্রয়োজন পড়বে না এখানে। কারণ হচ্ছে কি, আপনি অডিট করবেন, আপনি হিসাব মিলাবেন, আপনার স্টেটমেন্ট লাগবে, অথবা আপনি ভেরিফাই করবেন, সকল কিছু এআই টেকনোলজি করবে। তাহলে দেখেন সকল, আপনি ইস্টার্ন ব্যাংকে যান, আপনি বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলোতে যান, ওখানে দেখবেন যে টাকা জমা নেওয়ার মতো লোক নাই। ওখানে মেশিন বসে রাখছে, আপনি নিজ হাতে টাকাটা গুনবেন, নিজ হাতে খামের ভিতরে রাখবেন, নিজ হাতে আপনি খামের মেশিনের ভিতরে দিয়ে আসবেন, টাকা জমা হয়ে গেছে। এরপর তারা আবার এইটাকে ম্যানুয়ালি তারা হয়তো চেক করে। কিন্তু দেখেন যে ইনস্ট্যান্ট আপনাকে সার্ভিস দেওয়ার মতো লোক নেই, তারা কিন্তু মেশিন বসায় দিচ্ছে। তার মানে একটা সময় দেখবেন যে ওখানে তারা রোবট বসায় দিচ্ছে, তারাই আপনাকে সার্ভ করতেছে। তার মানে ওই আস্তে 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 কিন্তু ওই অ্যাকাউন্টসে যারা জব করে ওদের কিন্তু বাদ নষ্ট হইতেছে এখানে। এটা বাস্তব, আসলে বাস্তবতা এটা। তো মার্কেটিং, যেটা মার্কেটিং আজীবনে থাকবে, কিন্তু মার্কেটিং এর ধারাটা চেঞ্জ হবে এখানে, আপডেট হবে এখানে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, এই সেক্টরে আপনাকে টেকনোলজির সাথে নিজেকে আপডেট করে ফেলা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন প্রশ্ন হচ্ছে, এই সেক্টরটা কি সিকিউর কিনা? এই সেক্টরটা সিকিউর কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। কারণ আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশে এগুলো নিয়ে ফ্রড হয়, যে ই কমার্স নিয়ে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা কিন্তু আমরা দেখতেছি এখানে বিষয়গুলো। আমার আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে এটা তো স্কিল বেসড, তাই না? যে আমি যদি কোথাও যদি জব করতাম, আমার জবটা যদি নাই হয়ে যেত, আমি টেনশন হয়ে যেতাম। বাট আমার যেহেতু এটা স্কিল বেসড, তার মানে এটা আমি কিন্তু কোম্পানি বেসড কিন্তু আমি কাজ করি না। আমার যদি স্কিল যদি থাকে, আজকে আমি অ্যামাজনে করবো, কালকে আমি আলিবাবাতে করবো, আলিবাবা না থাকলে আমি আলি এক্সপ্রেসে করবো। এখানে আমাকে কেউ চাকরি দেওয়ার মতন কিছু না, আমার যেহেতু স্কিল আছে, আমি যেখানে যাবো সেখানে আমি কাজ করতে হবে। তার মানে সিকিউর কেরিয়ার যদি হয়, তাহলে আমার মতে সেটা হচ্ছে কি অ্যামাজন হচ্ছে কি পারফেক্ট। কারণ হচ্ছে অ্যামাজন হচ্ছে কি নিজেই একটা অ্যাফিলিয়েট কোম্পানি, বিকাশ কিন্তু অ্যাফিলিয়েট কোম্পানি না। তাহলে বিকাশ কি? তাহলে বিকাশ হচ্ছে একটা অর্থ লেনদেনকারী একটা প্রতিষ্ঠান বলা চলে, বাংলা যদি বলতে চাই এভাবে। তাহলে তাহলে তারা কেন অ্যাফিলিয়েট করে? কারণ হচ্ছে তারা এটাকে মার্কেটিং পলিসিটাকে তারা অ্যাপ্লাই করছে, কারণ তারা জানে যে বর্তমান সময় মার্কেটিং এর হিউজ ডিমান্ড হচ্ছে অ্যাফিলিয়েটে। যার কারণে তারা এই পলিসিটা তারা নিছে এখানে। আপনি ক্যামব্রিয়ান কলেজ বলেন, আপনি গ্রিন ইউনিভার্সিটি বলেন, আপনি রকেট বলেন, ডাচ বাংলা ব্যাংক বলেন, ইস্টার্ন ব্যাংকে ক্রেডিট কার্ড বলেন, সকল কিছুতে তারা এখন অ্যাফিলিয়েট। কিন্তু আপনি যদি কেরিয়ার হিসেবে যদি অ্যাফিলিয়েট করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে কি অ্যামাজন অনলাইনে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যেহেতু অ্যামাজন হচ্ছে কি পৃথিবীর সেরা কোম্পানি অ্যাফিলিয়েটের ক্ষেত্রে, এখানে কিছু রুলস রেগুলেশন আছে, কিছু ফর্মালিটি আপনাকে মেনটেন করতে হবে। মিনিমাম আপনাকে 6 মাস 7 মাস 1 বছর একটা প্রিপারেশন নিয়ে আপনাকে ফিল্ডে নামতে হবে। মিনিমাম 6 মাস আপনাকে 4-5টা প্রোডাক্ট আপনাকে সেল করে দেখাইতে হবে অ্যামাজনকে, যে আমি পারি এটা করতে। 6 মাস আপনি যখন এই কাজটা যখন করবেন, অ্যামাজনের একজন প্রতিনিধি ম্যানুয়ালি আপনার ল্যান্ডিং পেজে এসে ভিজিট করবে যে আপনার ল্যান্ডিং পেজটা স্ট্যান্ডার্ড কিনা। যদি স্ট্যান্ডার্ড হয় আপনাকে অ্যাপ্রুভাল দিবে, অন্যথায় আপনি ডিসকোয়ালিফাইড, তাহলে আপনার 6 মাস বাতিল। তার মানে আপনাকে একটু স্কিল না হয়ে অ্যামাজনে ঢুমারলে কিন্তু কেরিয়ার অন্ধকার। কিন্তু তার মানে আমরা অনেকেই এই কাজটা কিন্তু করি। আমরা চিন্তা করি আরে অ্যামাজনে তো অ্যামাজন.কম লিখলে তো অ্যামাজন চলে আসে, জাস্ট ওখানে গিয়ে অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েটে ক্লিক করে কি কি ফর্ম টর্ম আছে ফিল আপ করে বাস অ্যাকাউন্ট করে বসে আছে। এরপর দেখা গেছে ভাই আর তো কাজ হয় না, তখন বলে না ভাই আসলে অনলাইনে হয় না, এগুলো মানুষ শুধু বলেই কিন্তু কাজ হয় না। কিন্তু আসলে এটার জন্য যা যা করা দরকার ছিল ওই কাজগুলো আমি কিন্তু করিনি, যার কারণে হয়নি।
এই অ্যামাজনেও অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু অ্যামাজন থেকে ইনকাম করতেছে। কিন্তু এখানে কিছু নিয়ম কানুন আছে যে আপনি প্রত্যেকটার জন্য সার্ভিস চার্জ আছে, মান্থলি সাবস্ক্রিপশন ফি আছে অনেক ক্ষেত্রে। আবার আপনি যতগুলো সেল করবেন ওখান থেকে আপনাকে একটা রেফারেল, একটা কমিশন আপনাকে যেরকম দিবে, তারাও কিন্তু একটা, যখন আপনি উইথড্র করবেন ওখান থেকে একটা সার্ভিস চার্জ আবার কেটে রাখবে। আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যে আমার পরামর্শ হচ্ছে কি জানেন, যে আপনি প্রথমেই ঠাস করে যদি আপনি একটা গ্রুপ অফ কোম্পানিতে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, এটা সম্ভব না। আপনি প্রথমে যদি চিন্তা করেন যে আপনি ওই বাংলাদেশ ব্যাংকে চাকরি নিয়ে ফেলবেন, অসম্ভব বিষয়। আপনাকে যেটা করতে হবে, আগে ছোটখাটো কিছু দিয়ে আপনাকে শুরুটা করতে হবে, মানে অভিজ্ঞতাটা লাগবে। আপনি অনেক সময় দেখেন না যে বলে যে আপনার 3 বছর অভিজ্ঞতা লাগবে। প্রশ্ন হচ্ছে ভাই আমি তো শুরুই করলাম মাত্র, আমি অভিজ্ঞতা পাবো কি এখন? তাই না? যে আমি লেখাপড়া শেষ করলাম মাত্র, এখন আমাকে যদি বলে যে 3 বছরের অভিজ্ঞতা লাগবে, এই অভিজ্ঞতা আমি পাবো কই? এই বাজারে তো অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না। তো এই অভিজ্ঞতা আমি পাবো কোথায়? এটার জন্য যেটা করতে হয় যে ছোট ছোট কোম্পানিগুলোতে জয়েন করে আপনাকে অভিজ্ঞতা নিতে হয়। প্রয়োজনে ওখানে বিনা টাকায় আপনাকে শ্রম দিতে হয়, প্রয়োজনে ওখানে নামমাত্র টাকা আপনাকে শ্রম দিতে হয়। কিসের জন্য? ওই যে আপনি অভিজ্ঞতা নিতেছেন, এই অভিজ্ঞতা আপনার জন্য একটা অ্যাসেট। তো সেক্ষেত্রে আমার আমার পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই অনলাইনে গিয়ে আপনি ডলার ইনকাম করবেন, অবশ্যই আপনি অ্যামাজন থেকে হাজার হাজার ডলার আপনি ইনকাম করবেন। কিন্তু আগে বাংলাদেশের অ্যাফিলিয়েট করে আপনি 1,000 টাকা ইনকাম করে আগে শিখেন যে কিভাবে 1,000 টাকা ইনকাম করতে হয়। কারণ আমার কথা হচ্ছে ভাই, যে ব্যক্তিটা বাংলা টাকায় 500 টাকা ইনকাম করতে পারে না, সে জীবনে কখনোই $500 ইনকাম করতে পারবে না। আমি বাংলাদেশে, আমি আপনার কালচার জানি, আমি আপনার সাথে, আমি বাংলা ভাষাটা জানি, আমি আপনার পরিবেশ সম্বন্ধে জানি, আমি আপনাকে চিনি, আমি আপনার সাথে সরাসরি দেখা করতে পারি, ইচ্ছা করলে ডিরেক্ট আমি আপনাকে কল দিয়ে কথা বলতে পারি। তাহলে এত সুযোগ সুবিধা থাকার পরেও আমি যদি 500 টাকা আমি আপনার কাছ থেকে ইনকাম যদি না করতে পারি, তাহলে আমি কিভাবে, আপনি আশা করেন আমি কিভাবে আমেরিকার কোনো কালচার জানি না, কোনো ব্যক্তিকে আমি চিনি না, ওখানে ল্যাঙ্গুয়েজটা আমি ঠিক মতো বলতে পারি না, আমি ওদের পরিবেশ সম্বন্ধে জানি না, আমি ওখানে ইচ্ছা করলে দৌড় দিয়ে চলে যেতে পারি না, আমি ইচ্ছা করলে ওদেরকে কল দিয়ে কথা বলতে পারি না, তাহলে কিভাবে আমি ওখানে $500 ইনকাম করবো? তাহলে অবশ্যই ওইটা পারবো করতে, যদি কিনা আমি এই লোকাল সেক্টরে যদি আমি ভালো কিছু করতে পারি। একটা অভিজ্ঞতা নিয়ে, আগে একটা অভিজ্ঞতা নিয়ে তারপর আমি যদি এই ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকি, তাহলে ভালো করা পসিবল। আপনি দেখবেন যে অনলাইন সেক্টরে অনেকেই শুরু করে, ম্যাক্সিমাম মানুষ ফেল করে। এটা ম্যাক্সিমাম মানুষ ফেল করে, এটা বাংলাদেশের রেশিও। এটা ম্যাক্সিমাম মানুষ ফেল করার কারণটা কি? কারণটা হচ্ছে এটা শুধু যে এই সেক্টর বিষয়টা তা না, আপনি সকল সেক্টর, আপনি লেখাপড়ার ক্ষেত্রে দেখেন সেম জিনিস। আপনি যাদের সাথে এসএসসি পাস করছেন সবাই এইচএসসি দেয় নাই, যারা এইচএসসি দিয়েছে সবাই অনার্স করা নাই, যারা অনার্স করছে সবাই বিসিএস দেয় নাই, সবাই মাস্টার্স করা নাই। তার মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানুষ ঝরে গেছে এখান থেকে। তার মানে এই যে এটা কারণটা কি? কারণ হচ্ছে আমরা আসলে বেসিকটা না ধরে আমরা একসাথে ঠাস করে উপরেরটা চাই, সেটা মানে একসাথে আমি বড় কিছু একটা করে ফেলবো, এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে, যার ফলে আমরা হতাশ হয়ে যাই খুব তাড়াতাড়ি। যে আমরা, আমাকে এক স্টুডেন্ট, মানে কিছুদিন আগে আমাকে এক স্টুডেন্ট কল দিছে, কল দিয়ে বলতেছে যে স্যার আমি তো একটা ফ্রিল্যান্সিং একটা কোর্স করতে চাই, করা যাবে কিনা? আমি বললাম হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই, তুমি শুরু করো। কারণ সে আমার কাছ থেকে অন্য একটা কোর্স একসময় করছিল আর কি, আরো 4-5 বছর আগে। তো সে কয়েকদিন আগে আমাকে নক দিছে যে সে একটা কোর্স করবে ফ্রিল্যান্সিং এর। আমি বললাম হ্যাঁ তুমি শুরু করো, সমস্যা, আমি সাপোর্ট দিব তোমাকে। 3-4 দিন পরে আমাকে আবার কল দিছে, কল দিয়ে বলতেছে যে স্যার আচ্ছা আমি যে শিখবো, আমি কোন সাইটে কাজ করবো, আমি যদি একটা সাইটের লিঙ্ক দিতেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে আমি তোকে লিঙ্ক দিতেছি। আমি তাকে fiverr.com এর লিঙ্ক দিয়ে দিলাম, সে আমাকে আবার সাথে সাথে কল দিছে, যে বলছে স্যার আপনি আমাকে ফাইবার লিঙ্ক দিচ্ছেন? হ্যাঁ ফাইবার লিঙ্ক দিচ্ছি, তুমি তো কাজ শিখে এখানেই কাজ করবা, এছাড়া আরো অনেকগুলো সাইট আছে, তুমি প্রথমেই ফাইবার দিয়ে শুরু করবে এখানে। তখন সে বলতেছে স্যার আমি তো আসলে গত 3-4 দিন যাবত ফাইবার নিয়ে কাজ করছি, এখানে ফাইবার অ্যাকাউন্ট গুলো শেষ, ফাইবারে মোটামুটি অনেক ট্রাই করলাম কিন্তু কাজ পাইলাম না, এখানে অনেক চেষ্টা করছি কিন্তু আসলে কাজ, আসলে একটা কাজও আমি পাইনি। এখন এই ফাইবার বাদ দিয়ে এখন আমি আপওয়ার্কে চেষ্টা করছি, আপওয়ার্কে অ্যাকাউন্ট করার চেষ্টা করছি আজকে থেকে, দেখি আপওয়ার্ক কিছু একটা করা যায় কিনা। তো বলেন, এরপরে যে আমি কোনো অ্যান্সারও দিইনি, আজকে পর্যন্ত তার সাথে আর কোনো কথা হয়নি। এখন সেই আপওয়ার্ক শেষ করে এখন অ্যামাজনের দিকে ঘুরতেছে কিনা আল্লাহ জানে। এখন দেখেন যে আসলে এত সহজ তো বিষয়টা না, যে আমরা মানে অ্যাকাউন্ট করলে যদি টাকা ইনকাম করা যাইতো আর কি, তাহলে তো মনে করেন যে মানে গরিব দেশ বলতে অথবা গরিব বলতে কোনো কিছু থাকতো না। তাহলে সবাই কি করতো,
যে সুদে প্রয়োজনে টাকা নিয়ে একটা স্মার্টফোন কিনে ফেলতো, সুদের টাকা নিয়ে একটা ল্যাপটপ কিনে ফেলতো, নিয়ে ব্যাস একটা অ্যাকাউন্ট খুললে তো ভাই টাকা। আসলে তো বিষয়টা এমন না, আপনাকে তো ভাই স্কিল হইতে হবে। তো এই জন্য আমার যে কথা হচ্ছে সেটা হচ্ছে ভাই, আপনি আজকে গিয়ে কিন্তু অ্যামাজনে অ্যাকাউন্ট করেন না, আজকেই কিন্তু আপনি কোনো অ্যাফিলিয়েটে নেমে যান না। আপনি আগে এটা নিয়ে আরো কয়েকটা ক্লাস আছে আমাদের, আপনি এগুলো আপনি একটু শিখতে থাকেন। আপনি ইজেন্ট আপনি শুরু করেন, আপনি শুরুটা করে আপনি কিভাবে করবেন অ্যাফিলিয়েট, আপনি অ্যামাজনে কিভাবে করবেন, ইজেনে সবগুলো তো সিস্টেম একটাই, ইজেনে যে অ্যাফিলিয়েট বলতে সিস্টেম একই সব জায়গায়। তাহলে আপনি কিভাবে আপনি ইজেনে করবেন, কিভাবে আপনি বিকাশ নিয়ে করতে পারেন, আপনি এগুলো নিয়ে একটু ট্রাই করেন, এগুলো নিয়ে ট্রাই করুন। যেহেতু আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট লাগে না, যেহেতু আপনাকে এইখানে অ্যাকাউন্ট করতে 10,000 টাকা লাগে না, যেহেতু এখানে 10 টাকাও যেহেতু লাগে না, সেহেতু আপনি যদি ট্রাই করেন না ভাইয়া, ট্রাই করে দেখেন আপনি 10 টাকা ইনকাম হয় কিনা। আপনি এই অভিজ্ঞতাটার জন্য আপনি ট্রাই করেন, এই অভিজ্ঞতাটা আপনি কখনো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। তো আমি কিন্তু শুরুতেই আমি যখন কখনো ফ্রি ক্লাস করাই তখন কিন্তু আমি একটা কথা প্রায় সময় বলি, সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এ আসবেন কমপক্ষে 6 মাসের একটা সিদ্ধান্ত নিয়ে আসবেন, যে আমি মিনিমাম 6 মাস, পারলে 1 বছর, মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় আমি এখানে দিব, বিনা টাকায় আমি কাজ করি, বিনা আমার ইনকামের দরকার না, আমি এখানে শুধু শেখার জন্য আমি এখানে আসবো। এখানে আমি শিখবো, পাশাপাশি অ্যাপ্লাই করবো, ইনকাম হলে আলহামদুলিল্লাহ, ইনকাম হলে আমি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি বিসিএস এর জন্য বছরের পর বছর পড়াশোনা করতে পারি, ওয়েট করতে পারি। তাহলে আমি এই অ্যাফিলিয়েট করবো বা ফ্রিল্যান্সিং করবো, এটার জন্য আমি 6টা মাস আমি কাজ শিখতে পারি না, এটা কোনো কথা হইলো? তো এই জন্য আমরা যেন ওই যে আমার ওই স্টুডেন্টের মতো যেন না করি, যে আজকে অ্যাকাউন্ট করে রেডি ডলার ইনকাম করার জন্য। এটা হইলে আপনি আরো ডিপ্রেশনে চলে যাবেন, আপনি হতাশ হবেন। এইভাবে না, আপনি স্টেপ বাই স্টেপ আপনি আসেন, আপনার কোথায় কখন কি করতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা আপনাকে ডিরেকশন গুলো দিব। তো আজকে আমরা একটা ডিরেকশন আমি আপনাকে দিব, এখানে আপনি এই অনুযায়ী আপনি শুধু কাজ করেন, এতটুকু আস্থা রাখেন যে আপনি ডিরেকশন অনুযায়ী কাজ করলে আপনার লস হবে না, কারণ আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। যেহেতু আপনার এখানে কোনো ইনভেস্ট নেই তার মানে আপনার লস হওয়ার কোনো চান্স নেই, আপনি শুধু এটা ফলো করতে থাকেন এখানে। তো আপনি এখানে যেটা করবেন, আমাদের যে ইজেনে আপনার যদি অ্যাফিলিয়েট যদি করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, যেটা আগামী ক্লাসগুলোতে আমরা কিন্তু শিখবো। যেমন কন্টেন্ট রাইটিং, এটা আমাদের আগামী ক্লাসে হচ্ছে এটা, যে আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান অন্যতম যে বিষয় লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট। যে আপনি কোন একটা লিঙ্ক শেয়ার করবেন, কারো চোখে কিন্তু লিঙ্ক ধরা পড়ে না, সবার চোখে হচ্ছে কন্টেন্টটাই ধরা পড়বে। কন্টেন্ট আবার কয়েক রকমের হয়, ভিডিও কন্টেন্ট হয়, ইমেজ কন্টেন্ট হয়, অডিও কন্টেন্ট হয়, রাইটিং হয়। আগামী ক্লাসে আমরা কিন্তু রাইটিংটা শিখবো, যে কিভাবে লিখে কন্টেন্ট রাইট, মানে কন্টেন্ট কিভাবে রাইট করতে হয়, যে লেখার মধ্যে কোন জাদুটা থাকলে মানুষ পড়বে আপনার লেখাটা। তো এইটা আমরা আগামী ক্লাসে কিন্তু শিখবো, কোনোভাবেই আমরা আগামী ক্লাসটা কিন্তু মিস করবো না, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু একটার সাথে জড়িত। আমাদের 3 নম্বর যে ক্লাসটা ছিল, গত ক্লাসটা, সেটা ছিল আমাদের গুগলের উপরে। সেখানে কিন্তু এটা কিন্তু দেখানো হয়েছে যে গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়, এটাও কিন্তু লাগবে। যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ নাই, যেহেতু আমরা ফেসবুক পেজ দিয়ে আমরা বিজনেস করবো, সেক্ষেত্রে আমাকে লিড কালেক্ট করার জন্য অথবা ডাটা কালেক্ট করার জন্য আমাকে কিন্তু গুগল ফর্ম লাগবে। তাহলে এটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু শিখে আসছি এখানে। 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে গুগল ফ্যামিলির মধ্যে আমরা আরেকটা বিষয় শিখে আসছি, সেটা হচ্ছে লিঙ্ক শর্ট করা। মানে এই গুগলের লিঙ্কটা হয় অনেক বড়, এই এত বড় লিঙ্ক আপনি যদি অন্য কাউকে দেন তাহলে জিনিসটা দেখতেও খারাপ দেখা যায়, কারণ সকল কিছু প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, এই লিঙ্কটাকে কেটে ফেলতে হয়। তো এই লিঙ্কটাকে কিভাবে শর্ট করতে হয়, এটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, এটাও আপনাকে জানতে হবে, এটাও কিন্তু আমরা দেখে আসছি। 4 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আমার কন্টেন্ট রাইটিং রেডি, আমার ইমেজ কন্টেন্ট আমার হচ্ছে আমার ব্যানার রেডি, আমার গুগল ফর্মের লিঙ্ক রেডি। এবার যেটা করতে হবে, মার্কেটিং স্টার্ট করতে হবে। এই মার্কেটিংটা আমরা কিভাবে করবো সেটাও কিন্তু আমরা আগামী ক্লাসে কিন্তু এটা ইনশাল্লাহ দেখবো এখানে। 5th স্টেপ যেটা, সেটা হচ্ছে যখন আমি মার্কেটিং এ যাবো তখন লিড জেনারেশনের কাজ আসবে, লিড জেনারেট হবে এখান থেকে। আপনি ফাইবারে কিন্তু লিড জেনারেশনের হিউজ পরিমাণ কাজ পাবেন, আপনি $5 থেকে শুরু করে আপনি $50, $500, $5,000 কাজ আপনি এখানে পাবেন, শুধুমাত্র লিড নিয়ে। তাহলে এটাও কিন্তু আমরা শিখবো, যে লিড, B2B, B2C, আমরা এইগুলা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু এই B2C লিড নিয়ে কিন্তু আমরা আগামী 7 নম্বর ক্লাসটা কিন্তু আমরা করবো, যে কিভাবে লিড জেনারেট করতে হয়। তাহলে দেখেন যে আমরা কিন্তু এই প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমাদের আগামী ক্লাসগুলো কিন্তু সত্যি অর্থে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা অ্যাফিলিয়েটে ক্যারিয়ার করতে চাই। এবং ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা বিষয় কিন্তু অ্যাফিলিয়েট।
কারণ ডিজিটাল মার্কেটিং কিন্তু আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। তা আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা বিষয় কিন্তু আজকে আমরা জাস্ট থিওরিটা শিখলাম, প্র্যাকটিক্যাল গুলো কিন্তু আমরা আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ শিখবো। তো একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করবো। আজকে অনেক লম্বা সময় নিয়ে আপনারা ক্লাস করলেন, এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে হোমওয়ার্কটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকের কিন্তু একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, ইজেনে আপনাদের একটা অ্যাকাউন্ট আছে। আপনি আপনার সিনিয়র যে রয়েছেন তার সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটা আপনার বুঝে নেবেন কিভাবে আপনি অ্যাফিলিয়েটটা করবেন। আপনার অ্যাকাউন্টে দেখবেন যে ওখানে স্টেটমেন্ট পাওয়া যায়, ওখানে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন, ওখানে আপনার কত টাকা কমিশন অ্যাচিভ করছেন সেটা আপনি ওখানে দেখতে পারেন। আপনি কত মানে কি কি প্রোডাক্ট আপনি পারচেজ করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। সকল কিছুই কিন্তু আপনি ওখান থেকে দেখতে পারবেন। আপনি কার কাছে আপনি কোন কোন কাস্টমার কাছে আপনি পণ্যগুলো সেল করছেন সেটার ডাটাবেজ আপনি সেটাও ওখানে দেখতে পারবেন, সকল কিছু আপনি ওখানে দেখতে পারবেন। তো এইটা আপনি কনফার্ম হবেন ওখান থেকে, হ্যাঁ, যে আপনার ইউজার আইডি আছে এবং একটা পাসওয়ার্ড আছে, সেটা আপনি ওখান থেকে নিবেন, নিয়ে আপনি এটা লগ ইন করবেন। দেখে আপনি দেখবেন যে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে এটা পরের বিষয়, বাট আপনি আপনার অ্যাকাউন্টটা আগে একটু বুঝে নেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার ইউজার আইডি কত, ইউজার আইডি সে বলতে পারতেছে না। তাহলে দেখেন একজন স্টুডেন্টকে যদি বলে যে ভাই তোমার রোল নাম্বার কত, এখন ওই স্টুডেন্ট যদি ভুলে যায় যে আসলে রোল নাম্বার কত, তাহলে কিন্তু আসলে সমস্যার বিষয় এটা। যে আসলে আমি ধরেন যে খুব ভালো স্টুডেন্ট, আমি সারাদিন পড়াশোনা ছাড়া আমি কিছু বুঝি না, কিন্তু টিচার আমাকে জিজ্ঞাসা করছে যে মুন্না তোমার রোল নাম্বার কত। আমি মাথা চুলকানোর পরে বললাম যে স্যার আমি আসলে ভুলে গেছি রোল নাম্বারটা কত, আমি বাসায় গিয়ে একটু দেখা লাগবে, খাতায় লেখা আছে। তো বলেন যে আসলে আমি তাহলে ওই দিন ওই পরীক্ষায় আমার রেজাল্ট কি? ওই দিন ওই পরীক্ষার খাতায় যদি আমি রোল নাম্বার না লিখতে পারি, তাহলে আমার রেজাল্টের অবস্থা কি চিন্তা করেন, তাহলে আমার সারাদিন পড়াশোনার কোনো ভ্যালু নেই। তার মানে আমাদের অন্তত ইউজার আইডিটা একুরেট হওয়া দরকার। আমরা যখন বিভিন্ন ক্লাসের জন্য যখন এনরোলমেন্ট করি, অনেক সময় দেখা যায় আমরা ইউজার আইডি ভুল করছি, ইউজার আইডি একটা অক্ষর ভুল করছি, ইউজার আইডি একটা নাম্বার ভুল করে ফেলছি। একটা নাম্বার একটা অক্ষর কিন্তু অনেক অনেক কিছু ভেরি করে। আপনি যদি চিন্তা করেন যে আপনার মোবাইল নাম্বার হচ্ছে 11টা, আপনি চিন্তা করেন 10টা নাম্বার তো সঠিক দিলাম, একটা নাম্বার ভুলে গেলে কি হয়েছে? কিছুই হয় নাই, একটা নাম্বার ভুলে, শুধুমাত্র একটা জিনিস হয়েছে যে ওই নাম্বারে কল দিলে আপনার কাছে কল আসবে না, অন্য কারো কাছে চলে যাবে আর কি, আর কিছুই হয়নি। তাহলে ঠিক একই রকম এখানে ইউজার আইডি একটা সংখ্যা এদিক সেদিক হলে কিছুই হবে না, শুধু আপনার কমিশনটা আরেকটা অ্যাকাউন্টে ঢুকে যাবে আর কি। পরিশ্রম করবেন আপনি আর মজা নিবে আরেকজন। সেই জন্য ইউজার আইডিটা আপনার মাস্ট জানা দরকার, এইটা নিয়ে যেন আমরা কোনো ইয়াতে না পড়ি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তো আসেন আমরা সবাই শুরুটা করি। হ্যাঁ, আপনাদের মনে হয়তো বা অনেকগুলো কোশ্চেন আছে, আমি কিভাবে করবো, কোন সাইটে করবো, কি লিখবো, কি ব্যানার বানাবো, লিঙ্ক কোথায় পাবো। ভাই এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগামী ক্লাসগুলোতে পাবো। আমরা শুধু আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্টটা ক্লিয়ার হইলাম যে আসলে অ্যাফিলিয়েট কি, এবং অ্যাফিলিয়েট করলে কি নিয়ে আমরা অ্যাফিলিয়েট করা উচিত। জাস্ট এই কনসেপ্টটা জাস্ট আমরা ক্লিয়ার হইলাম, কিন্তু কিভাবে করব এইটা নিয়ে কিন্তু আমরা আজকে কোনো আলোচনায় কিন্তু করিনি। কারণ এই কিভাবে করবো এটা অনেক লম্বা আলোচনা, সেটা আমরা আগামী 3-4টা ক্লাসে কিন্তু আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি আগামী ক্লাসগুলো দয়া করে মিস করেন না। আপনাদের ক্লাসের রেকর্ড গুলো আপনি যে সার্ভারের অ্যাক্সেস পেয়েছেন আপনি সেখানেই, আপনি স্টুডেন্ট ম্যাটেরিয়ালস গুলো আপনি এখানে পেয়ে যাবেন। আগের ক্লাসগুলো যে এখানে যেরকম আপলোড করা আছে আজকের ক্লাসটাও কিন্তু সেখানে আপলোড হবে ইনশাআল্লাহ এখানে। হ্যাঁ, এরপরেও যদি আমাদের রেকর্ড নিয়ে যদি কোনো বিষয় থাকে আমি অবশ্যই আজকে এই ক্লাসটা শেষ করে আমি রেকর্ডগুলো দেখতেছি যে আগের ক্লাসগুলো যদি আপলোড না হয়ে থাকে আমি সেই আপলোডটা আমি করার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে সামনের যে স্টেপগুলো রয়েছে এখানে, যে আমরা কন্টেন্ট ক্রিয়েটিং শিখবো, আমরা ইমেজ কন্টেন্ট শিখবো, তারপর হচ্ছে আমরা গুগলের কাজগুলো তো আমরা শিখে আসছি, তারপর আমরা কন্টেন্ট মার্কেটিংটা আমরা এখানে শিখবো, লিড জেনারেশন শিখবো। এগুলো হচ্ছে আমাদের পরের ক্লাসগুলোর আলোচ্য বিষয়। ওকে, তো সবাই আজকের এই ক্লাসটা রেকর্ডটা দেওয়ার পর আপনার ক্লাসটা অবশ্যই আবার রেকর্ডটা দেখবেন এবং এটা নিয়ে আপনার আরেকটু চিন্তা ভাবনা করবেন, আপনি নিজে অ্যানালাইসিস করবেন এবং আপনার যে মেন্টর বা আপনার যে সিনিয়র রয়েছে আপনি তার সাথে এটা শেয়ার করবেন। এবং আপনি যে অ্যাফিলিয়েটটা যে করতে চান আপনি তাকে এটা বলবেন, কারণ আমি যদি আমার মনের ভাবটা যদি প্রকাশ না করি কেউ আমাকে সাপোর্ট দিবে না। তো আপনি যে অ্যাফিলিয়েটটা যে করতে চান এটা আপনি আপনার সিনিয়রকে জানাবেন যে ভাই আমি তো আজকে অ্যাফিলিয়েটের ক্লাসটা করছি, আমার কাছে ভালো লাগেনি, আমি এটা করবো না। অথবা আপনি যদি করতে চান আপনি এটাও বলেন যে ভাই আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা করবো। আপনি এটা বলেন, বললে সে আপনাকে সহযোগিতাটা করবে এখানে।
ওকে, তো আসেন আমরা সবগুলো ভাই মিলে নিজের ক্যারিয়ারটা বিল্ড করে আজকে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা স্টার্ট করি এই জায়গাটায়। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক লম্বা সময় নিয়ে আপনি এখানে আপনার সবাই এখানে ক্লাসে ছিলেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি লাস্ট হোমওয়ার্কের বিষয়টা আরেকবার বলে রাখি যে আপনার হোমওয়ার্কটা হচ্ছে অ্যাকাউন্টটা আপনি কনফার্মেশন নেবেন, আর হোমওয়ার্কটা হচ্ছে কি আপনি যেটা জমা দিবেন সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা বুঝে নেবেন আপনার সিনিয়র কাছ থেকে, কারণ এক একজনের ইউজার আইডি তো এক এক রকমের। তো এই জন্য আমি তো এটা আর এখানে দিতে পারতেছি না। তো আপনি আপনার সিনিয়র যার যার সিনিয়র কাছ থেকে বুঝে নেবেন অ্যাকাউন্টটা এবং ওটাকে লগ ইন করে একটা স্ক্রিনশট নেবেন। এটি হচ্ছে আপনার হোমওয়ার্ক যে আপনি অ্যাকাউন্টটা আপনি বুঝে পাইছেন এটা। ওকে, ওকে। আর এই যে আজকে যে ক্লাসটা রেকর্ডটা আপনি আপনার যে সার্ভার অ্যাক্সেস সেই সার্ভার অ্যাক্সেস লগ ইন করলেই মানে অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনি দেখবেন যে স্টুডেন্ট ম্যাটেরিয়ালসে গেলে আপনি দেখবেন যে ক্লাস আপলোডটা পাবেন। তবে আজকের ক্লাসটা আপনি 24 ঘন্টার মধ্যে পাবেন, কারণ এটা তো একটু প্রসেস করে, এটা আবার এখন প্রসেস হইতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। এটা প্রসেস করে আবার এটাকে কিছু এডিটিং করতে হয়, এই কাজগুলো করে তারপর এটাকে আপলোড করতে হয়। সেক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন, 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে আপনি ক্লাসটা পেয়ে যাবেন। আগের ক্লাসগুলো যদি আপলোড না হয়ে থাকে সেটা আমি দেখতেছি যে আগের ক্লাসগুলো যেন আপলোড হয় সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবেন। আশা করি সবার প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়েছেন। তো সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য অন্য একটা ক্লাসে, অন্য একটা দিন, অন্য একটা সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।